খবরদার, আমায় টাচ করবা না তুমি। তুমি তো রক্ত দেখতে চেয়েছিলে, দেখো কত রক্ত। দেখো, 2 চোখ ভরে দেখো। দূরে সর, মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। এক জামা পর পর আর কয়দিন পরবি? দেখ আমাদের, দেখ আমরা একটা জামা খুব জোর 1 মাস পরি, তারপর ফেলে দিই। তুই চাইলে তোকে দিতে পারি। ভাইয়া মধ্যবিত্ত পরিবারের ছেলে হতে পারি, তবে ভিখারি না। সাথে সাথে ভাইয়াটা রেগে গিয়ে আমার দিকে এলো এবং আমার সামনে হাতে তালি মেরে হাসতে হাসতে বলল, বাহ, বেশ কথা বলতে পারিস তো। পকেটে নেই 1 আনা আর ভাব দেখ ছেলের 16 আনা। সাথে সাথে ওই ভাইয়াটার সাথে যারা ছিল তারাও হাসছে। আমি মাথা নিচু করে আছি। আচ্ছা ভাইয়া, আমায় এখন যেতে দিন, আমার ক্লাস আছে। এই ক্লাস করে কি করবি? ও মা, তুই চাকরি করবি? আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেদের কপালে খুবই কমই চাকরি থাকে, আর আমরা তো আপনাদের মতো এত টাকা ঘুষ দিতে পারবো না। আর হ্যাঁ, আমি চাকরির জন্য পড়াশোনা করছি না, আমি নিজেকে 10টা লোকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই সাহায্য করছি। কথাটা শুনে ভাইয়াটা আরো হেসে বলল, যা যা, সারা ফাউল একটা। আমি হালকা এসে চোখ ফিরে ওদের সামন থেকে চলে এলাম। ওদের সাথে ঝামেলা জড়িয়ে লাভ নেই, কারণ ওরা একটু বেশি রিচ ফ্যামিলির ছেলে, সো ওরা একটু র্যাগিং করবেই। ও হ্যাঁ, আমি অগ্রনীল, আমি বেসিক করছি। মধ্যবিত্ত তো, তাই পরিবারের মাথায় ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমি পারতাম ওদের উচিত শিক্ষা দিতে, কিন্তু কি জানেন, আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো রকম ঝুট ঝামেলায় জড়াতে না। আর কিছু জানতে চাইলে আমি এক কথায় মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে, একদম সহজ সরল, তবে রাগটা একটু বেশি। আমি ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে বসলাম এবং ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করলাম, দাম মাত্র 5 টাকা। আর হ্যাঁ, এটাই আমার টিফিন। আমি অন্যদের মতো ক্যান্টিনে গিয়ে চাউমিন, এগরোল, ফিশ ফ্রাই সবটাই খেতে পারি, তবে কি জানেন, আমি তো মধ্যবিত্ত পরিবারের ছেলে। মাসে যে টাকাটা পাই তাতে ম্যাচ ভাড়া, খরচ, পড়াশোনার খরচ সবটা মোটামুটি ভালোভাবে চালিয়ে নিতে হয়। এই বয়সে তো আর আব্বুর কাছ থেকে টাকা চাইতে পারি না। হ্যাঁ, দেবে না কেন, অবশ্যই দেবে, বাট বয়সের অনুপাতে একটু লজ্জা তো আছে, তাই আর সাহস হয়ে ওঠে না টাকা চাওয়ার। আমি বিস্কুটের প্যাকেটটা খুলে একটা বিস্কুট মুখে দিয়ে চিবাচ্ছি। ঠিক তখনই ওই ভাইয়াটা আর দলের ছেলেগুলো আমার দিকে এলো। আমি ওদের দেখে কিছুটা ভয় পেলেও আমি নিজেকে শক্ত করে ওখানে বসে রাখলাম। এবার ওদেরই একটা ছেলে এসে আমার বিস্কুটের প্যাকেটটা আমার হাত থেকে ছিনে নিল। আমি একটু রেগে গেলেও নিজেকে শান্ত করলাম এবং হেসে বললাম, ভাইয়া কি করছেন? দেন বলছি বিস্কুটের প্যাকেটটা, দেন। দলের ছেলেটা হাসতে থাকলো আর বলল, আবে এটা তো কুত্তায় খায়, ছি। এটা শুনে সবাই হাসতে লাগলো। কথাটা শুনে আমার চোখের কোণে বিন্দু বিন্দু জল নেমে এলো, তবু আমি হালকা হেসেই কথা বলছি তাদের সাথে। ভাইয়া দেন না। এটা শুনেই ওই ছেলেটা, মানে ওর লিডারের দিকে বিস্কুটের প্যাকেটটা ছুড়ে দিল আর আমাকে ভেঙচি কেটে। নে আয় কুত্তা, আয় আয় আয়। আমি সত্যি এবার কেঁদে ফেললাম, চোখ দিয়ে জল পড়ছে টপটপ করে, তবুও নিজের চোখের জলকে রুমাল দিয়ে লুকিয়ে মুছে নিলাম। এবার ওই লিডারটার পায়ের তলায় বিস্কুটের প্যাকেটটা ফেলে মুড়িয়ে দিল আর আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, ইস, কুত্তার খাবারটাই পা দিয়ে দিলাম, ছি। এবার তো পা ধুতে হবে। ইস, তোরা না কি দিস না আমায়, আর আমি ভুলেই গিয়েছিলাম তো। নেক্সট টাইম কুত্তার খাবার আমার কাছে দিবি না। কি ভাইয়া, এটাই পুরুষত্ব দেখাচ্ছেন? ও মা, আমি ভয় পেয়েছি। ভাইয়া, এভাবে একটা মধ্যবিত্ত ছেলের সাথে ব্যবহার করবেন না প্লিজ। মনে রাখবেন, উপরওয়ালা বলে কিন্তু একজন আছে, কখনো ক্ষমা করবেন না। আজ আপনারা আমায় কুত্তা হিসেবে তুলনা করলেন, আমি চাইলে আপনাদের কুত্তার থেকেও নিচু জাতের প্রাণীর সাথে তুলনা করতে পারতাম, কিন্তু জানেন তো ভাইয়ারা, আমার মধ্যবিত্ত পরিবার এটা কখনো আমাকে শিক্ষা দেয়নি যে কাউকে নিচে নামানোর। সবাই এবার আমার দিকে তাকিয়ে রইল, হয়তো ওরা আমার কথায় মুগ্ধ হয়ে গেছে, বাট না, তারা কিছু সেকেন্ড পরেই আমার দিকে আঙ্গুল তুলে ঠোঁট চেপে হি হি করে হাসতে লাগলো। বিশ্বাস করুন, চোখের জল যেন আর চেপে রাখতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, খুব নিজেকে এখন ছোট মনে হচ্ছে। আমি কি ভুল করেছি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে? ছেলেগুলো আমার চোখের সামনে থেকে হাসতে হাসতে চলে গেল। আমি মাথা নিচু করেই কোলে রাখা ব্যাগটার দিকে এইভাবে তাকিয়ে রইলাম। হঠাৎ কে যেন আমার সামনে এসে, আমি চোখগুলো মুছে মাথা তুলতে দেখি বেশ সুন্দর একটা মেয়ে, চুলে কালার করা, চোখে কাজল, ঠোঁটে বেশ গাঢ় করে লিপস্টিক এবং এক মুখ ঠোঁটের কোণে হাসি। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আমি কি বসতে পারি? হ্যাঁ অবশ্যই। এটা বলে উঠে গেলাম এবং মেয়েটা বসে বলল, কি হলো, আপনি বসবেন না? না, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো রিচ ফ্যামিলির মেয়ে হবেন, তাই চাই না এই মধ্যবিত্ত পরিবারের ছেলেটা আপনার মতো রিচ ফ্যামিলির এত সুন্দর সুশীল মেয়েটার পাশে বসে এই কলেজে আপনার ইমেজ নষ্ট করুক।
মেয়েটা হালকা হেসে আমার দিকে তাকিয়ে বলল, হাজব, এভাবে বলছেন কেন? কারণ আমি যে মধ্যবিত্ত। আচ্ছা, আপনি মধ্যবিত্ত মানলাম, তা এত বলার কি আছে? পরে জানলে আপনি হয়তো আমায় অপমান করবেন। মেয়েটা আবার আমার দিকে তাকিয়ে। তাই নাকি? আমি আর কোনো কথা না বলে সোজা মুখ ফিরিয়ে চলতে লাগলাম। মেয়েটা আমার সামনে দৌড়ে এসে দুহাত জড়িয়ে। এই ছেলে, খুব ভাব নাকি চলে যাচ্ছেন যে? জি, তো কি করবেন? কি করবেন মানে? আমি যখন আপনার সামনে এসে আপনার সাথে কথা বলার ট্রাই করছি আর আপনি চলে যাচ্ছেন? জি, যেতে বাধ্য হচ্ছি। জানেন তো কলেজে সবাই উল্টাপাল্টা ভাবতে পারে। না, ভাববে না ওসব কিছু। আরে আজকাল তো পথে ঘাতে ভাই বোনকেও অন্য চোখে দেখা হয়, আর এটা তো কলেজ। এই, আপনি এমন কেন? আপনাকে আমি সেই কলেজের ফার্স্ট ডে থেকে নোটিশ করছি, সব কিভাবে এত সহ্য করেন? বলে না, সবুরের ফল মিঠা হয়, তার জন্য অপেক্ষা করছি। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি। এটা বলে আমি সোজা ক্লাসরুমে চলে এলাম। মেয়েটা অনেকবার ডাক দিয়েছে পিছন থেকে, তবে আমি ঘুরে তাকাইনি। মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করতে দোষ ছিল না, তবে একটা কারণেই করিনি। একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। ঠিকই কিছুদিন পর একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে, আর আমি চাই না এসব মায়ের মধ্যে নিজেকে জড়িয়ে নিজের ফিউচারটাকে নষ্ট করতে। আরে এটা শুধু আমার একটা ফিউচার না, আমার আব্বু আম্মুর স্বপ্ন, ড্রিম, সবকিছু। আমি এবার আমার ক্লাসগুলো সেরে মেসে ফিরছি পায়ে হেঁটে। বেশি দূর না, মাত্র 1 কিলোমিটার। আমরা তো মধ্যবিত্ত, তাই একটু কৃপণ টাইপের দেখাতেই হয়, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা একটু টাকা পয়সা টিপে খরচ করা ট্রাই করে। বৈশাখ মাসের আজ পয়লা, বেশ আকাশের রোদ। জামার ভেতরে পড়ে থাকা স্যান্ডো গেঞ্জিটা ভিজে গেছে ঘামেতে, তবুও রাস্তায় হাঁটছি রোদ মুখে। হঠাৎ আমার সাইডে একটা গাড়ি এসে দাঁড়ালো। আমি একবার পিছনে তাকিয়ে আবার চলতে লাগলাম। এবার পিছন থেকে একটা মেয়ের ডাক শুনতে পেয়ে তাকালাম। আরে এটা তো ওই কলেজের মেয়েটা। বড্ড জ্বালাচ্ছে তো, পিছুই ছাড়তে চাইছে না। আমি এবার ওর ডাক শুনে ওর দিকে গম্ভীর হয়ে হনহন করে এগিয়ে গেলাম। ওর কাছে আসতে মেয়েটা বলল, কি শুনতে পান না নাকি? খুব ভাব, তাই না? আমি মাথা নিচু করে নিজের রাগ কন্ট্রোলে এনে, না তেমন কিছু না, তবে আমায় কেন আপনি ফলো করছেন? আমি তো বলেই দিয়েছি আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না। মেয়েটা এবার কেমন একটা মায়াবী লুক নিয়ে আমার দিকে তাকালো, আর কাস্তের ফালির মতো চাঁদ মুখ ভরা হাসিতে। করুন না ফ্রেন্ডশিপ, প্রবলেম কি? এটা বলে মাথা নিচু করে নিল। আমি মেয়েটার এরকম একটা পরিস্থিতি দেখে নিজেকে বড্ড ছোট মনে করতে লাগলাম। এমন একটা মেয়ের সাথে আমি এমন ব্যবহার করছি, বোধহয় এটা আমি ঠিক করছি না। আমি এবার মাথা তুলে ওই মেয়েটার দিকে তাকিয়ে বললাম, ওকে, এত করে যখন বলছেন তো আমি ফ্রেন্ড হতে রাজি আছি। মেয়েটা এবার খুশিতে আমার দিকে হাত বাড়িয়ে দিল, আর আমিও হাত বাড়িয়ে ওর হাতে চেপে ধরলাম। মেয়েটা এবার হাতটা আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে, এই বোতলটাতে হাত ধুতে হবে। আমি কথাটা শুনে অবাক, কাকে কি বলছে? এবার দেখি গাড়ি থেকে সেই ভাইয়াগুলো নামলো এবং বোতলটা মেয়েটার হাতে এগিয়ে দিয়ে, নীলা, তুই গ্রেট। মালটাকে কি রকম বোকা বানালি বল। এসব আমার বাম হাতের খেল, বুঝলি তো রাহাত? আমি এবার নীলার দিকে তাকিয়ে আছি। তার মানে এসব একটা প্ল্যান ছিল। নীলা এবার হাত ধুতে ধুতে বলল, এই রাহাত, বেশি করে পানি দে। দেখেছিলিস না, একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলের হাত স্পর্শ করেছিলাম। থু, বমি আসছে। তোরা না কি করিস? আজ বাংলা বছরের পয়লা বৈশাখ, আজকের দিনে এই একটা খ্যাত ছেলের হাত স্পর্শ করতে হলো তোদের জন্য। আচ্ছা, তাহলে ট্রিটটা কখন পাচ্ছি? নীলার কথাগুলো শুনে আমার দু চোখে ছলছল করে উঠল। আমি ঘৃণায় আর নীলার দিকে তাকাতেই পারছি না। নীলা এবার আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে, এই খ্যাত, চোখের সামনে কি করিস? যা আমার সামনে থেকে, মিডল ক্লাস বয়। আমি এবার মুখ ফিরিয়ে চোখ মুছতে মুছতে চলতে লাগলাম। শত কষ্ট বুকের মাঝে আঁকড়ে ধরে আর পিছন থেকে তাকিয়ে হালকা হেসে। নীলা ম্যাম কখনো মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিয়ে দেখেন বাস্তবতাটা কতটা কঠিন, সেটা আপনাকে তিলে তিলে শিখিয়ে দেবে। আর আমি নীলাদের দিকে একটাবারও তাকাইনি। সোজা রাস্তায় পথ চলতে শুরু করলাম। অবশেষে মেসে এসে পৌঁছালাম। ব্যাগটা নামিয়ে ওয়াশরুমে গেলাম। চোখে মুখে পানির ছিটা নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটাকে দেখছি। আগে থেকে বদলে গেছি অনেকটা। যখন বাসায় থাকতাম এতটা আমাকে শুকনো দেখাতো না। এলোমেলো চুলগুলো ঠিক করে ফ্রেশ হয়ে রুমে এলাম এবং বিছানায় গা হেলাতেই দেখে আম্মু কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করে, হ্যাঁ আম্মু বলো। কি করিস? এই তো আম্মু, কলেজ থেকে ফিরলাম। ও আচ্ছা, কিছু খেয়েছিস? আমি শুধু এই কলেজে মাত্র একটা বিস্কুটই খেয়েছি, তারপর আর এখনো কিছুই মুখে তোলা হয়নি। আম্মুকে সত্যিটা বললে আম্মু চিন্তা করবে আর অনেক কষ্ট পাবে। যতই হোক আম্মু তো, সে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিত। আর আজ যখন শুনবে আমি না খেয়ে আছি এখনো, সে তো কষ্ট পাবেই। তাই আমি হালকা হেসে, জি আম্মু, আজ মাংস ভাত খেয়েছি।
ও আচ্ছা। জি আম্মু। আচ্ছা, আব্বু কোথায়, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আর একটু আগে যেন কোথায় বের হলো। ও বলছি টাকা পাঠাতে হইবে। হ্যাঁ আম্মু, তবে কি তবে? টাকা কোথায় পাবে? তোর আব্বুরা স্যালারি ডেট। ও আচ্ছা, না আম্মু লাগবে না, আমার কাছে যথেষ্ট টাকা আছে। কি বলিস? এই তো নতুন মাস শুরু। ও আম্মু, এটা বাংলা মাসের শুরু, আর তোমরা তো ইংরেজি মাসের 1 তারিখে টাকা পাঠিয়েছো। হুম আচ্ছা আম্মু, আমি এখন রাখি, আমার টিউশন আছে। আচ্ছা। এবার আমি কলটা কেটে দিলাম। প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখলাম মাত্র 1000 টাকা পড়ে আছে। তা থেকে টিউশন মাইনে 700 টাকা দিলে থাকবে আর 300 টাকা। এখনো মাসের 15টা দিন বাকি। কিভাবে চালাবো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এটাকেই বলে মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলের জীবন কাহিনী। কখনোই সে সন্তুষ্ট হতে পারেনি, তবুও সে মানিয়ে নেয়। এই ভেবে সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। মেসে দেওয়া সকালের ভাতগুলো এখনো ঢাকা দেয়া আছে। দুপুরে তো খাবার দেয়নি। আমি আজ দুপুরে না খেয়ে থাকতে পারি না, তাই সকালের খাবার আমি কলেজ থেকে এসে খাই। খাবারগুলো তাড়াতাড়ি নাকে চোখে গুজে টিউশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কাঁধে ব্যাগ নিয়ে রাস্তার সাইডে সাইডে হাঁটছি আর ভাবছি কখনো কি সত্যি করতে পারবো আমার স্বপ্নগুলোকে, আমার আব্বু আম্মুর স্বপ্নগুলোকে। মধ্যবিত্ত ছেলে মেয়েদের না একটা বড় প্রবলেম, তারা ছোট্ট সংসারে থেকেও একদিন বড় হওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, স্বপ্ন দেখে নিজের আব্বু আম্মুকে খুশি রাখার, স্বপ্ন দেখে একটা ভালো বাইক কেনার, স্বপ্ন দেখে একটা বাড়ি কেনার। তবে কি জানেন তো, বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোই স্বপ্ন সত্যি হওয়ার কিছু আগেই তাদের এগিয়ে যেতে বাধা দেয় এই সমাজ। সমাজ বলে কি হবে, আমাদের মতো ফ্যামিলির এত পড়াশোনা শিখে তো 2 দিন পর বেকার হয়ে কোনো না কারখানার শ্রমিক হিসেবে খাটতে হবে। আর এসব শুনেই আমাদের প্যারেন্টসরা পিছু পায়ে আসতে বাধ্য হয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বড় প্রবলেম টাকা। আমাদের সেভিংস বলতে তেমন কিছু হয় না। মাসের শেষে মাইনে পেতে না পেতে কোথায় ইলেকট্রিক, কোথায় পানির টাকা, কোথায় মুদির টাকা, কোথায় ছেলে মেয়েদের টিউশন, স্কুল ফিস। মধ্যবিত্ত ফ্যামিলির বাবা হওয়াটা অনেক কষ্টের এবং কঠিন ব্যাপার। হ্যাঁ, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির বাবার ছেলে। আমি জানি আব্বু আমাদের জন্য কিরূপ কষ্ট করে টাকা উপার্জন করে। স্যালুট আব্বু তোমায়, নিজে এত কষ্ট পেয়েও নিজের কষ্ট লুকিয়ে আমাদের মুখে হাসি ফোটাও। আর জানেন তো, এরাই দিন শেষে আমাদের মতো কিছু বকাটে ছেলের বাবা হয়ে তাদের থেকে মুখ্য ঝামেলাটা সহ্য করতে হয়। সত্যিই আমাদের 4 দেয়ালে ঘেরা মধ্যবিত্ত সমাজটা বড়ই কঠিন। বাস্তবে প্রেমে মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিদিনই নিয়মিত স্বপ্ন দেখেই থাকে, কিন্তু বাস্তব হয়ে ওঠে না। কারণ প্রেমের একদিকটা স্বপ্ন আর বিপরীত দিকটা বাস্তব। এসব ভাবতে ভাবতে মাথা নিচু করে যাচ্ছি, হঠাৎ লক্ষ্য করলাম একটা বাইক শোরুম। আজ না, প্রতিদিনই লক্ষ্য করি, শুধু একটা কারণে, কাছের ওদিকে একটা কেটিএম বাইক রাখা আছে। প্রতিদিন দেখি আর ভাবি, ইনশাল্লাহ একদিন এই শোরুম থেকে এই বাইকটা নিয়ে যাব। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেগুলো বাইক চালানোর ঠিক শুরু হয় অন্যের বাইক দিয়ে, সেটা ফ্রেন্ডের হোক কিংবা রিলেটিভের। হ্যাঁ, আমাদের তেল ভরে বাইক চালানো শিখতে হয়েছে। এখন আমার মনে আছে, কিছুক্ষণ বাইকটার দিকে তাকিয়ে রইলাম, আর একটা লম্বা শ্বাস ফেলে আবারও পথ চলতে শুরু করলাম। টিউশনের কাছাকাছি এসে আমি রোমানের জন্য ওয়েট করতে লাগলাম। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার বেস্ট ফ্রেন্ড রোমান। শুনেছি নাকি ওর আব্বু বেশ অনেক টাকা। আমি ওর আসার অপেক্ষায় দূর থেকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখি রোমান একটা নতুন বাইক নিয়ে এগিয়ে আসছে। আমি সামনে এসে দাঁড়াতে আমি থমকে গেলাম এবং আমি ওর বাইকটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। আরে, এটাই তো আমার ড্রিম বাইক, কেটিএম আরসি। দেখে মনটা ভরে যাচ্ছে। আমি বাইকের দিকে তাকাতেই, ও মা, ওয়াও মাম্মা, কার বাইক এটা? আমার। কত দাম নিল? আমি রোমানের দিকে না তাকিয়ে বাইকের চারদিকে দেখতে লাগলাম। বেশি না দোস্ত, 2,80,000 টাকা। আমি টাকার অঙ্কটা শুনতেই থমকে গেলাম। এত বেশি দাম বাইকটার? হয়তো আমি আর নিতে পারবো না। আমি রোমানের দিকে না তাকিয়ে, দোস্ত এতগুলো টাকা তুই কই পেলি? আব্বু দিয়েছে। ও আচ্ছা, তোর আব্বু কত ভালো রে। আরে ভালো না কচু, আজ 7 দিন না খেয়ে থাকার পরে অবশেষে আমার শখটা পূরণ করলো। খুব ভাগ্যবান ভাই তুই, এমন বাবা মা পেয়ে। তোর জন্য তোর পিছনে কোনো কারণ ছাড়াই লাখ লাখ টাকা উড়িয়ে দিল। আমাদের ফ্যামিলির আত্মসম্মান বা মান সম্মানটা ঠিক আমাদের আব্বুর আয়ের উপর নির্ভরশীল। যার যত বেশি আয় তার তত বেশি সম্মান। কথাটা শুনতে খারাপ হলেও বাস্তব কথাটা। নিজেকে এখন বড্ড লোভী মনে হচ্ছে। যদি আমি রোমানের মতো একটা পরিবারের ছেলে হতাম, তাহলে আমি আজ এরকম একটা স্বপ্নের বাইকে চেপে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এটা বাস্তব ব্রো, স্বপ্নে যাস না। হ্যাঁ ভাই, আমার মতো কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলে আছে যারা না খেয়ে শুধুমাত্র তাদের ড্রিম বাইকের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছে বা জমি অনেকে কিনেওছে। যারা জমাচ্ছে বা জমি কিনেছে তাদের মুখগুলো একবার দেখতে চাই কমেন্ট বক্সে।
আমি আর বাইকটিকে স্পর্শ না করে থাকতে পারলাম না। যতই হোক ড্রিম বাইক তো, একটা শখের জিনিস, কখনো এতটা কাছে এলে তাকে হাতছাড়া করতে পারবো না। তাই হাতে দিতে দেখতে থাকলাম। আর পাশে থাকা একটা ছেলে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি করছিস? তুই জানোস কত দাম বাইকটার? কিনে হাত দিস, যোগ্যতা আছে কেনার? ওই বাইকটা তোর? আরে রোমান, তোর বাইক, তুই দাঁড়িয়ে আছিস, কিছু তো বল। আমি ওই ছেলেটার কথা আমার কানে আসা মাত্রই আমি হাতটা সরিয়ে নিলাম আর রোমানের সাইডে। সরি মামা, ভুল হয়ে গেছে। ওই বাইকটার মালিক এখন আমি, তুই বলার কে? ও হাত দিবে কিনা চালাবে সেটা আমার ব্যাপার, তুই কে রে? আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি, বাইকটা থেকে চোখ সরাতেই পারছি না। মনে হচ্ছে একবার ঝাপটে ধরি। শালা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরা হয়তো জেপের থেকেও বেশি শখের বাইকটাই বেশি ভালোবাসে। কষ্টের জিনিস তো, তার উপর আবার শখেরও জিনিস। রোমান আমার কাঁধে হাতটা রাখলো আর আমার সামনে বাইকের চাবি তুলে দিল। যা চালিয়ে আয়। তুই না বলেছিলি তোর কেটিএম বাইক চালানোর খুব শখ? আমি রোমানের এই কথাটা শুনে পড়ে অবাক হয়ে গেলাম এবং চোখের কোণে কিছু বিন্দু বিন্দু জল জমা এলো। এটা দেখে রোমান বলল, এই শালা কান্না করছিস কেন? আরে না দোস্ত, চোখে কিছু একটা পড়ে গেছে হয়তো। ও যা চালিয়ে আয়। আমি সাথে সাথে রোমানকে জড়িয়ে ধরলাম। থ্যাঙ্কস দোস্ত। আমি এবার রোমানের হাত থেকে চাবিটা নিয়ে বাইকে লাগালাম এবং বাইকে উঠে বাইকটার চারদিকে দেখতে লাগলাম। পুরোটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি রোমানের দিকে তাকিয়ে হালকা হেসে, দোস্ত আমার কেমন জানি লাগছে রে। খুব ভালো লাগছে? এই দোস্ত, গোটা কত পিক তুলে দে না আমার। এই যে এখন বাইকে বসে আছি। রোমান হেসে হেসে বলল, আপনি পিক তুলে কি করবি? ফেসবুকে দেব আর মাঝে মাঝে দেখবো নিজেকে। রোমান এবার আমার কাছে এসে আমার মাথায় একটা চাটি মেরে, আমি কি মরে গেছি? পরে তুলে দেবো, এখন যা একটু চালা, স্যার এসে যাবে এখনই। আমি এবার খুশি চোটে, ও হ্যাঁ তাই তো, এটা বলে সেলফটা টিপে ধরলাম এবং বাইকটা স্টার্ট হওয়া মাত্রই বুকটা কেমন কেঁপে উঠলো। ওহ কি শান্তি লাগছে। তারপরেই মনে হলো এত টাকার বাইক, তাও আবার নতুন, যদি চালাতে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটে। তাই আমি বাইকের স্টার্ট থামিয়ে দিলাম। আর এটা দেখে রোমান বলল, কি হলো, চালাবি না? না দোস্ত, কেন? না মানে এত টাকার বাইক যদি কিছু হয়ে যায়। আর জানিস তো দোস্ত, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলির বছরে পুরো আয়তেও এই বাইকটার দাম হয়ে উঠবে না। রোমান আমার কথা শুনে অতিরিক্ত চটে গেল এবং আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে, ওই অব্র, আমি তোকে কখনো খারাপ চোখে দেখেছি? আমি কিছু দিতে চাইলেও তুই নিতে চাস না। আজ যখন তোকে বাইকটা চালানোর জন্য বলতেছি, আজও বলতেছি এসব কথা। আচ্ছা আমাকে কি তোর ফ্রেন্ড মনে হয় না? হ্যাঁ অবশ্যই হয়, কিন্তু দোস্ত। কোনো কিন্তু না। আমি আবারও বাইক স্টার্ট দিলাম শুধুমাত্র রোমানের কারণে এবং ওর দিকে তাকিয়ে, এই দেখ গেলাম। এটা বলে বাইকটা নিয়ে কিছুটা দূরে গেলাম, মানে আধা কিলোমিটার। বেশ ভালো লাগছে বাইকটা জার্নি করতে, কার না ভালো লাগবে? শখের জিনিস সবটাই ভালো লাগে। হঠাৎ রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা নীলা আমায় হাত নেড়ে দাঁড় করালো এবং আমার দিকে না তাকিয়ে বাইকটার দিকে তাকিয়ে, বাবা, বিরাট ব্যাপার আছে তোর অভ্র। এদিকে পেটে ভাত নেই আর এদিকে এত দামি একটা বাইক, ব্যাপার কি? না মানে নীলা ম্যাম, এটা পুরো কথাটা বলতে না দিই। হ্যাঁ বুঝলাম, এটা তুই শোরুম থেকে চুরি করে নিয়ে পালাচ্ছিস, তাই তো? ম্যাম আপনি কিন্তু আমায় অপমান করছেন। এটা বলতে নীলা বাইক থেকে চাবিটা খুলে নিয়ে, আমি করব না তোকে অপমান, তোকে পাবলিক করবে। এটা বলে নীলা চিৎকার শুরু করতে লাগলো, চোর 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 চোর, কে কোথায় আছেন প্লিজ আসুন। আমি নীলার মুখের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম একটা মেয়ে কতটা নিচে নামতে পারে। ওর চিৎকার শুনে গোটা কয়েক বয়স্ক লোক আর কতগুলো চ্যাংড়া পোলাপানি এসে জুটলো। আমি এখনো বাইকে চেপে আছি আর নীলার দিকে তাকিয়ে আছি। আমি চোর নয়, বিশ্বাস করুন। নীলা ওই লোকগুলোকে দেখে, এই যে আপনারাই দেখুন, এই ছেলে কি এই বাইকটা কেনার যোগ্যতা রাখে? আমার পরনে জামা কাপড় এবং আমার অবস্থা দেখে ওই লোকগুলো বলল, দেখে তো মনে হয় না এই বাইকটা আমার। আর ভাব দেখানোর জন্য একটা চ্যাংড়া পোলাদের মধ্যে একটা পোলা আমার সামনে এসে বলল, এই শালা বাইক চুরি করে ওই পালাস? এটা বলে ও বাইকের হ্যান্ডেলে হাত দিল। আমি পোলাটার দিকে রেগে তাকে, বাইকে টাচ করবেন না। নীল আমার দিকে এগিয়ে এসে, দেখেছেন সবাই ছেলেটার মুখে কি বুলি? এক তো চুরি করেছে, আবার উঁচু গলাতে কথাও বলছে। চোরের মায়ের বড় গলা। নীলা প্লিজ সিনক্রেট করবেন না, আমি আবারও বলছি আমি চোর না। আমি মেজাজ দেখি কথাটা বলতেই ও চটে গেল, আমার কলার ধরলো এবং আমাকে টেনে বাইক থেকে নামিয়ে, মেসেজ কাকে দেখাস তুই? আমার কলার ধরাতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর এটাতে আমার ভীষণভাবে মাথা গরম হয়ে গেল। না আর সহ্য হচ্ছে না, এবার নীলাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমি নীলাকে আবারও ঠান্ডা মাথায় বললাম, কলারটা ছাড়ুন। না ছাড়বো না।
ছাড়ুন। না। আমি এবার সজোরে একটা নীলার গালে থাপ্পড় মারলাম। এবার নীলা হাঁটা ছেড়ে চিৎকার করে চারদিকে ঘুরে। আমি চোর না। ওয়েট, আপনাদের এভিডেন্স চাই তাই তো? এটা বলে আমি পকেট থেকে ফোন বের করে রোমানকে কল দিলাম আর এখানে আসতে বললাম। নীলা রেগে আমার দিকে তাকিয়ে আছে আর গালটাতে মাঝে মাঝে হাত বলেছে। হয়তো থাপ্পড়টা খুব জোরে মারা হয়ে গেছে। রোমান এবার আমাদের কাছে আসতে আমি রোমানের কাছে গেলাম আর বাইকটার দিকে আঙ্গুল তুলি। দোস্ত, এ বাইকটা কার? আমি রোমানকে আর কিছু না বলে নীলার সামনে গেলাম আর মাথা উঁচু করে ওর সামনে। কি হলো, আরো প্রমাণ লাগবে? নীলা কোনো কথা না বলে গালে হাত দিয়ে আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে রইল আর ঘাড় নেড়ে, না আর লাগবে না। নীলা, সবার সামনে আমায় সরি বলেন। নীলা আমার কথাটা শুনে, মাই ফুট, তোকে সরি বলবে। সরি বলুন সবার সামনে। বললাম না, আমার ফুট বলবে। কি? একটা ডাক দিয়ে আপনারা তামাশা দেখতে চলে এলেন? এসে তো দাঁড়িয়েছিলেন। একটা বারোতে এগিয়ে এসে সত্য মিথ্যারা প্রমাণ করার ট্রাই করেননি। যাই হোক, ছাড়ুন এখন। এই মেয়েকে কি করা দরকার আপনারাই বলুন। আমাকে এভাবে পথের মাঝে দাঁড় করিয়ে আপনাদের সামনে অপমান করা হলো, এর শাস্তি কি? সবাই এবার আমাদের দিকে এগিয়ে এলো এবং বলতে থাকলো, মাপ চাক মেয়েটা এখন আমার কাছে। এটা শুনে নীলা আরো জ্বলে উঠলো। আমি পাবলিকের কথা শুনে মুচকে এসে নীলার দিকে তাকালাম আর নীলার ক্লোজে গিয়ে ফিসফিস করে, কি ম্যাম, জ্বলছে নাকি? খেলাটা আপনিই শুরু করেছেন আর চেষ্টা করব আমি। নীলা আমার চোখের দিকে তাকালো আর খুব রেগে গেল। তোকে আমি দেখে নেব। আরে আরে, কত কাছে যাব? দেখুন না, আমার চোখ খুলে দেখুন। তবে আপনার আমার কাছে মাপ চাইতেই হবে। মেয়েটা এবার সামনে পড়ে থাকা চুলগুলো ঠিক করে আমার দিকে তাকিয়ে বলল, প্লিজ অফ্র, সবার সামনে সিনক্রেট করবেন না। ও মা, সিনক্রেট তো আপনিই করছেন। এই, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি চাইলে তোকে। হ্যাঁ, আমাকে বদনাম করবেন তো করুন না। শকুনের অভিশাপে কি আর গরু মরে? নীলা রেগে মাটিতে লাথি মারতে লাগলো আর আমি আবারও চিৎকার করে, কি হলো, আপনাদের বিচার কোথায়? এখনো তো আমায় এই মেয়ে সরি বললো না। আমার কথা শুনে সবাই আমার পাশে দাঁড়ালো এবং নীলাকে বলল, এই মেয়ে, ভুল করেছো তুমি, ক্ষমা চাবের থেকে কি হলো, মাফ চাও। একে তো ভুল করেছো, আবার মাফও চাইতে চাইছো না। এটা কি রকম শিক্ষা পরিবারের? আরো অনেক কিছু পাবলিক বলতে লাগলো। নীলা অবশেষে সেগুলো শুনতে না পেরে দোকানে হাত দিয়ে। স্টুপিড। আমি নীলার সামনে এখনো দাঁড়িয়ে আছি আর সবার মুখের সামনেই, ও হ্যালো ম্যাম, এটা আপনার বাসা না, এটা পাবলিক প্লেস, সো এখানে আপনার কেউ মেজাজ সহ্য করবে না। নীলা বড্ড বেশি রেগে গেছে, গোটা মুখটা লাল হয়ে গেছে আর সাপের মতো ঘুষতে ঘুষতে বলল, ওকে সরি, মাফ করবেন আমায়। আমার পরিবার আমায় এটা নিশ্চয়ই শিক্ষা দিয়েছেন, কেউ ভুল করলে তাকে মাফ করে দেওয়ার। নীলার একটা কথা না বলে সোজা চলতে শুরু করলো। আমি এবার পিছন থেকে, এই যে নীলা ম্যাম। এটা শোনা মতোই নীলা দাঁড়িয়ে গেল এবং আমি ওর সামনে যেতেই নীলা আমার দিকে তাকিয়ে, জানি আমার থেকে এখন তুই ক্ষমা চাইতে এসেছিস। আরে লেভেল দেখতে হবে তো, কোথায় আমি এই শহরের টপ বিজনেসম্যানের মেয়ে আর কোথায় তুই একজন মিডল ক্লাস ফালতু বয়। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আমার মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাওয়াতে আমি ওগুলোকে ঠিক ঠিক করতে করতে নীলার দিকে হাসি মুখে, শোনেন ম্যাম, আপনি বিজনেসম্যানের মেয়ে নাকি কোনো মন্ত্রীর মেয়ে সেটা আমি জানতে চাই না একবারও। বাপের নাম না নিয়ে নিজের নাম কামান। বাপের নামটা দিয়ে সব জায়গায় চালিয়ে দেওয়াটা শুধুমাত্র ফুটানি বলে, কোনো রকম যোগ্যতা না। বাপের টাকায় সবাই এনজয় করতে পারে, বাট যখন কামাতে শিখবেন তখন বুঝবেন একটা শিখিরও কতটা মূল্য। আর হ্যাঁ, আমি আপনাকে সরিটরি বলতে আসিনি, আর আপনিও এর যোগ্যও নন। আমি এসেছি আপনার হাতে থাকা বাইকের চাবি টানতে, দিলে খুব খুশি হতাম। এটা শুনে চুলগুলো মাথার মাঝে রাখলাম আর মুখে আবারও হাসি আনলাম। এসব মেয়েকে হাত দিয়ে নয়, হাসি মুখে জব্দ করা যায়। অনেক সহ্য করেছি, আর না নীলা ম্যাম। বুকের পাঁজর দিয়ে শেষ পর্যন্ত লড়বে এবার। নীলা এবার তড়িঘড়িতে আমার হাতে বাইকের চাবিটা দিয়ে আমার দিকে তাকিয়ে, রাস্কেল। থ্যাংক ইউ ম্যাম। মেয়েটা আরো রেগে আমার সামনে থেকে চলে গেল। আমি এবার বাইকের চাবিটা নিয়ে রোমানকে গিয়ে দিলাম। টিউশন সেরে মেসে ফিরছি, বড্ড ক্ষুধা লেগেছে, যাই 10 টাকার ফুচকা খাই। তখনই মনটা বলে উঠলো 10 টাকার ফুচকা খেলে 300 টাকা থেকে 10 টাকা কমে যাবে তো, কিন্তু পেট তো কথা শুনছে না, খুবই ক্ষুধা লাগছে। তাই আমি ফুচকা দোকানে গিয়ে 10 টাকার ফুচকার প্লেটটা নিয়ে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। কোথা থেকে যেন নীলা আমার সামনে এলো আর আমার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলতে লাগলো, কি হলো, একাই খাচ্ছেন যে? আমি যে সামনে আছি, আমায় খাইয়ে দেবেন না? নীলার হাসি মুখে কথাগুলো শুনে আমার কেমন যেন একটু সংশয় হতে লাগলো। আমি আবারও ওর দিকে তাকিয়ে, আর ইউ সিরিয়াস? আর আমি আপনাকে কেন ফুচকা খাওয়াতে যাবো? আরে বাবা, ফুচকার দামটা আমি না হয় দেব, এতটা চড়ছেন কেন? সরি, আপনাকে দেওয়া লাগবে না।
আর হ্যাঁ, আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমি দিতে পারবো। এটা বলে আমি সব ফুচকাগুলো খেয়ে টাকা মিটিয়ে পথ চলতে শুরু করলাম। কিন্তু নীলা তো আমার পিছুই ছাড়ছে না। আমি এটা নোটিশ করে হাত গুটিয়ে দাঁড়ালাম রাস্তার সাইডে, এবং নীলা আমার সামনে আসতেই, প্রবলেম কি, আমার পিছু নিয়েছেন কেন? কেন? পিছু বুঝি নিতে পারি না? না আচ্ছা, আমার একটা হেল্প করবেন? না, পারবো না। আমার মতো মধ্যবিত্ত ছেলেদের কাছে কি হেল্প লাগবে শুনি? না মানে, শুনলাম আপনার হ্যান্ড রাইটিং খুবই সুন্দর, তাই যদি আপনি আমার বফের জন্য একটা লাভ লেটার লিখে দেন তো আমি খুব খুশি হব। সরি, আমি পারবো না, আমার অনেক কাজ আছে। এটা বলে আমি চলতে শুরু করলাম। নীলা আমার সামনে এসে বারে বারে রিকোয়েস্ট করতে থাকলো, আর এটা আমার মনকে গলিয়ে দিতে বাধ্য হলো। আচ্ছা, পেন আর কাগজ দেন, আর বলুন কি লিখতে হবে। ওকে, লিখুন। ও হে প্রিয়, তোমায় যেদিন প্রথম দেখেছি সেই দিনই কেমন তোমার ওই মায়াবী দু চোখের প্রেমে পড়ে গেছি। তোমায় ছাড়া সারাদিন কিছু ভাবতে পারি না। তোমায় আমার দু চোখের সামনে রাখতে ইচ্ছে করে সব সময়, কিন্তু ভয়ে তোমায় বলতে পারছি না। তোমায় বুকের মাঝে রাখবো সব সময়, খুব যত্ন সহকারে। যদি তুমি চাও, বুকের ওই কার্নিশে তোমার জন্য একটা পার্মানেন্ট জায়গাও করে দেব। তুমি আমার জীবনে এলে আমার অন্ধকার জীবনে নতুন এক আলোর সুভাষ পাবে। তোমায় আমি হারাতে চাই না। আমি তোমার সমুদ্রের কিনারা হতে চাই, আর তুমি সমুদ্রের ঢেউ। তোমার ঢেউ যতটা আসবে ততবারই আমার সমুদ্র কিনারার বুকে এসে স্পর্শ করবে। হ্যাঁ, আমি এভাবেই তোমায় ভালোবাসতে চাই, যেখানে শুধুমাত্র আমি আর তুমি। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। আবারও বলছি, খুবই ভালোবাসি। এতে তোমার ভালোবাসার মানুষ। আমি সবটা লিখে নীলার হাতে দিতেই ও কেমন আমার দিকে হেসে থাকালো। আমি আর ওর সাথে কোনো রকম কথা না বলে সোজা মেসে চলে এলাম। পরের দিন সকালে কলেজ যেতে আমার দিকে কেমন সবাই বেঞ্চি কেটে হাসছে। কি ব্যাপার, ওরা আমায় দেখে এভাবে হাসছে কেন? আমি কোনো কিছু না বুঝতে পেরে আস্তে আস্তে ক্লাসরুমের দিকে এগুচ্ছি, কারো দিকে না তাকিয়ে। আমি ক্লাসরুমে ঢুকতে যাব, ঠিক তখনই যেখানে নোটিশ বোর্ড লাগানো থাকে তার উপরে দিকে একটা কাগজ। আমি ভাবলাম হয়তো নতুন নোটিশ লাগিয়েছে, তাই আমি পরের জন্য সামনে গেলাম। নোটিশটার দিকে তাকাতেই আমার বুকের পাঁজরগুলো একে একে মচকাতে লাগলো। এ তো আমার লেখা, কাল তো আমি লিখে নীলাকে দিয়েছিলাম। আমি আরো দূরে দেয়ালের দিকে তাকাতেই দেখি এরকম কাগজ লাগানো আছে দেয়ালে। আমার এটা দেখে চোখের কোণে পানি এসে গেল। আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে নীলাকে। আমি কাগজটা টেনে ঘৃণায় ছিঁড়ে ফেলতে লাগলাম। তখনই আমার সাইডে এসে নীলা দাঁড়ালো আর আমার মুখে ফু দিয়ে, কিরে মিডল ক্লাস বয়, চমকে গেলি নাকি? আমি ওর দিকে রাগে ঘৃণায় দৃষ্টিতে তাকিয়ে বড্ড বেশি চমকে গেলাম। এই, তোর লজ্জা করে না এভাবে হাসতে? হ্যাঁ, আমি এখন কষ্ট চেপে নীলার সামনে হাসছি, যাতে ও আমার আর দুর্বলতা না নেওয়ার সুযোগ পায়। আমি আবারও এসে জি, হাসবো না তো কি করবো? আর আজকাল তো লাভ লেটার একে অপরে দেওয়ার একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। আর আপনি নিজে সবাই কিভাবে জানালেন? অসুবিধা নেই, আমি সবাইকে জানাবো আমাদের মধ্যে কি কি হয়েছে। নীলা চমকে আমার দিকে তাকালো। এই এই এই, কি হয়েছে মানে? কি হয়েছে মানে? আপনি জানেনই তো ভালোবাসাতে কি কি হয়। কি 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 যা তো বলছিস তুই? তোর আমার মধ্যে কি এমন হয়েছে শুনি? তাহলে আপনার আমার মধ্যে কি হয়েছে শুনি, যে আপনাকে আমি লাভ লেটার দিতে যাব? কি হয়েছে সেটা বড় না, তুই দিয়েছিস বাস। খুব বড় বড় কথা বলছিলি তাই না? নে এবার কেস খা। এটা বলে আমার দিকে হাসি মুখে তাকালো এবং ভাব দেখে চুল ঠিক করে প্যান্টের পকেটে হাত ভরে নিল। আমার আর মন চাইছে না যে নীলার সাথে কথা বলি। নিজেকে বড্ড খারাপ মনে হচ্ছে আজ। আমি অল্পতেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। আমি আর নীলাকে কোনো কিছু না বলে ক্লাসরুমে ঢুকতে আমার বিভিন্নভাবে টোং কেটে আমায় হাস্য কৌতুকের পাত্র বানানো হলো। কেউ আমাকে দেখে শীষ কেটে বলছে জিও, আমাকে দেখে বলছে যোগ্যতা দেখে লেটারটা দেওয়া উচিত ছিল। বিশ্বাস করুন, বুকের কলিজাটা পর্যন্ত বেরিয়ে চলে আসছে। এবার এতটা কষ্ট লাগছে, তবু আমি নিজেকে শান্ত করলাম এবং নীলার দিকে একবার তাকালাম। এবার গাটা এখন জ্বলে উঠছে নীলার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। এমন একটা উচিত শিক্ষা দেবো সারা জীবন মনে রাখবোই নীলা। আমি চুপচাপ বসে আছি, ক্লাসে লেকচারেও মন না দিই। কখন যে ক্লাস শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর ধ্যান ভঙ্গ হয় রাহাতের ডাকে। ও আমার কাঁধে হাত রেখে, ইস, এটা কিন্তু ঠিক হলো না। রাহাত, হাতটা সরা। এই, তোর বড্ড সাহস তো, তুই আমাকে তুই তোকারি করছিস? জি, যেটার যোগ্য। রাবিস। এটা বলে আমার সামনে টেবিলে একটা জোরে আঘাত মেরে চলে গেল। আমি ক্লাসরুম থেকে বেরিয়ে একটা মুহূর্ত আর কলেজে না থেকে সোজা মেসে চলে এলাম। ব্যাগটা বিছানায় রেখে আমি বালিশে মুখ গুজে ফুপে ফুপে কান্না করতে লাগলাম আর চুপি চুপি বলতে লাগলাম, আমরা মধ্যবিত্ত বলে কি মানুষ না? হ্যাঁ, আমাদের একটু ফ্যামিলিতে প্রবলেম থাকে বলে কি আমরা সমাজের সামনে দাঁড়াতে পারবো না? হ্যাঁ ভাই,
এই সমাজ মধ্যবিত্তদের অনেক অনেক রিচ ভাবে। আরে ভাই, অন্যদের কথা কি বলবো, প্রতিবেশীরাই আরো জল জ্যান্ত প্রমাণ। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে যদি কোনো সরকারি বা ভালো স্যালারিওয়ালা জব পায়, তখন তাদের মুখে এরকম খই ফোটে, আরে ও কাকিমা কেন অন্য নিয়ে এত লাফাচ্ছেন? আপনারা তো এক একটা মহল্লা সিসিটিভি, কোন কূটনীতিতে আপনারা নাক গলান না? কোনো একটা ব্যাপার নেই। আর একটা আমাদের মতো মধ্যবিত্ত ছেলে যখন বেকার হয়ে বাসায় থাকে, তখন তাকে কথা শুনতে হয়। যখন আমরা এক জামাই ঘুরি তখন দেখে বলে, আবার যখন একটা ছেলে নতুন ভালো একটা জামা পরে বের হয়, তখন তারাই চোখ রাঙিয়ে বলে, হ্যাঁ ভাই, এই গল্পটা আমার কোনো প্রতিবেশী ছেলে পড়ে থাকলে তাকে বলছি। আরে ভাই, তোর আব্বু কিংবা তোর কাকিমাকে বলে দিস আমি আমার বাপের বাসায় থাকি, তোদের বাসায় না। আর হ্যাঁ, এরকম সিসিটিভি ফুটেজ নেওয়া বন্ধ কর, নয়তো দেখবি একদিন সেই সিসিটিভিতে আগুন লাগিয়ে দেব। হঠাৎ শুনতে পেলাম মেসের দরজায় কে যেন বারে বারে নখ দিয়ে যাচ্ছে। আমি এবার চোখ মুছে দরজা খুলতে দেখে নিলাম। আমি না রেগে হালকা হাসলাম, কারণ ও আমার থাকার জায়গায় এসেছে। এখানে ওকে আমি কোনো রকম ছোট করতে চাই না। হ্যাঁ ভাই, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েগুলো ঠিক এমনই হয়, কাউকে কিছু বলার আগে শতবার ভাবে। আমি নীলার দিকে তাকিয়েছি। কিছু বলবেন? নীলা হালকা হাসলো, আর ওই হাসিটা আমার বুকে বিষের ফলার মতো এসে লাগলো। ভেতরে ঢুকতে বলবেন না? নীলা আমাদের মেসে কি ব্যাপার, আবার ভিতরে আসতে চাইছে? মেয়েটা তো বড্ড অহংকারী, তাহলে আজ আবার মেসে এসেছে কেন? যাই হোক, এসেই যখন গেছে ফেরাতে তো পারি না। বাট আমি কিভাবে যে ওকে ভেতরে ঢুকতে বলবো বুঝতে পারছি না, কারণ বুঝতে পারছেন আমাদের ছেলেদের মেসে কেমন অবস্থা থাকে। এখানে জামা, ওখানে প্যান্ট, এখানে ওটা ঝুলছে, ওখানে ওটা ঝুলছে। আমি তখন বললাম, একবার দাঁড়ান। এটা বলে আমি রুমটা সাফ করলাম। আবারও দরজার কাছে এসে, ভেতরে আসুন। নীলা এবার ভেতরে এলো। আমি নীলাকে বিছানায় বসতে বললাম। আমি আমার সরল মনে ভাবলাম, মেয়েটা যখন আমার বাসাতে এসে গেছি, তাহলে একে এক কাপ চা করে খাওয়াই। আমি এবার নীলার দিকে তাকি, চা বানিয়ে আনছি, আপনি বসুন। নীলা ঘাড় নেড়ে আবারও হাসলো। আমি কিছুই বুঝতে পারছি না ও কেন আমার দিকে তাকিয়ে বারবার হাসছে। আমি এবার চা বানিয়ে নিয়ে চায়ের কাপটা ওর সামনে তুলে ধরলাম। ও আমার হাত থেকে চায়ের কাপটা হেসে ঘৃণার ছলে ধরলো। আমি এতে কিছু একটা মাইন্ড করলাম না। এবার চায়ের প্রথম চুমুক দিতে না দিতে ও চায়ের কাপটা ছুঁড়ে দিল এবং আমার দিকে তাকিয়ে, সি, ডিসকাস্টিং, এটা চা না অন্য কিছু। আমি ওর এমন কাণ্ড কারখানা দেখে, আপনার কোনো অধিকার নেই এখানে থাকা। ভালো হয়নি তো কাপটা আপনি ছুঁড়ে ফেলবেন কেন? এটা আপনার বাপের বাসা না, এটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের মেস। এখানে আপনার মতো অহংকারই সহ্য হয় না। কিসের তো অহংকার আপনার? বাপের টাকা নাকি আপনার রূপের? আরে রূপের তো অহংকার কিছুদিনের জন্য মাত্র, বয়স পার হলেই এই সুন্দর চামড়াটা একদিন ভাঁজ পড়ে যাবে। আর টাকা ম্যাডাম, এত টাকা টাকা করা বন্ধ করুন। মনে রাখবেন, মরার পরে সাদা কাপড়ে কোনো পকেট থাকে না যে আপনি টাকা নিয়ে মাটির তলে ঢুকবেন। আর হ্যাঁ, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে হতে পারি, তবে কোনো ভিখারি না। আমাদেরও পেট ভাত জোটে, আমরা ভালো খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের আগামীকালটাও ভাবতে হয়। আমাদের শখ সীমিত রাখতে সময়ের জন্য। কাকে কি বলছি যে শুধু টাকা টাকা করে খেপে যায়? ম্যাম, টাকা দিয়ে বাঘের দুধটাও কেনা যায়, তবে শোকটা না। আমাদের মতো পরিবারের টাকা সীমিত, তবে শোকটা অসীমিত। নীলা বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আমার দিকে তাকালো। আমি ওর চোখের দিকে তাকালাম আর নোটিশ করলাম স্পষ্ট বোঝা যাচ্ছে ওর দু চোখ ছলছল করছে। আমি ওইসব কেয়ার না করে ধমক দিই, কি হলো, এখানে দাঁড়িয়েছেন কেন? যান বলছি, বের হয়ে যান। কলেজে তো এক আমায় অপমান করেছেন, আবার এখানেও করতে এসেছেন। আপনাদের মতো মেয়েকে না, কিছু না, যান আমার চোখের সামনে থেকে সরে যান। মেয়েটা এবার গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এলো এবং কান্না করতে করতে আমায় জড়িয়ে ধরলো। এটা দেখে আমি আরো বেশি শকড হলাম। এর নিশ্চয়ই কোনো প্ল্যান। আমি সাথে সাথে ওকে ছাড়িয়ে দরজার বাইরে বের করে দিলাম এবং দরজাটা লাগানো মাত্রই ওপার থেকে, আফরো, আপনার কথার মধ্যে সত্যি আমি নিজেকে খুঁজে পেয়েছি। আমি রেগে চিৎকার করে, আব্বে এখন আপনি এখানে? এটা বলে আমি বিছানায় এসে রাগে ক্রোধে হাঁপাতে থাকলাম। আর কোনো শব্দ পেলাম না দরজার ওপার থেকে। কিছুক্ষণ পর আমি আবারও দরজার কাছে গেলাম এবং ওকে মেরে দেখার ট্রাই করলাম নীলা আছে কিনা। না, নেই বাইরে কেউ। আমি এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় এসে দুহাত দিয়ে বসে পড়লাম এবং মাথাটা উঁচু করে উপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, নীলা আবার কি প্ল্যান করছে আমায় ফাঁসানোর জন্য? কেন নীলা এমন করছে? আমি কি খুবই খারাপ যে আমার সাথে এমনটা হচ্ছে? সন্ধ্যার দিকে একটু মার্কেটে গেলাম, ভালো লাগছিল না কিছু, তাই রাস্তার সাইডে একটা পাতা বেঞ্চে বসে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। কেউ জব শেষ করে বাসায় ফিরছে, আবার কেউ নানা রকম কাজ করে। রাস্তা মোটামুটি ভালোই ভিড়, সন্ধ্যা তো তাই। কোথাও কাপড়ের ভিড়, কোথাও আবার স্বামী স্ত্রী একে অপরের হাত ধরে রাস্তা পার হচ্ছে। বড্ড ভালো লাগে এসব দেখতে। আমি চোখ দুটো মিলে চারদিকে পরিবেশটা দেখতে লাগলাম।
তবে বুকের মাঝে নীলার উপর প্রতিশোধটা বারে বারে আমায় স্বস্তির করে তুলছে। মেয়েটা আমায় এভাবে অপমান করবে সারা কলেজের সময় ভাবতে পারিনি। আমি মাথায় দুটো হাত দিয়ে মাথাটা একটু উঁচু করে মাটির দিকে তাকিয়ে রইলাম। মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আবারও আরেক প্রশ্ন আমার মাথায় বারবার আসছে, নীলা হঠাৎ জড়িয়ে ধরল কেন? এসবের মানে কি? আবার আমায় কিভাবে ভাসাতে চলেছে? আমি এসব ভাবছি আর নিজে মগ্ন হয়ে আছি, তখন একটা বাচ্চা মেয়ে আমায় নাড়তে নাড়তে। ভাইয়া, ও ভাইয়া। আমি মাথা তুলে বললাম, জি আপু, কিছু বলবা? মেয়েটা এবার আমার দিকে তাকিয়ে কতগুলো গোলাপ ফুলের গুচ্ছ এগিয়ে। ভাইয়া, এগুলো নেন ভাবির জন্য, দেখবেন ওনাকে দিলে উনি খুব খুশি হবেন। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে ভাবলাম, ভারী মিষ্টি দেখতে বাচ্চাটা, তবে পরনে একটা ময়লা জামা কাপড়, হালকা আলবর্তে হাসি। আমি হালকা হেসে, আপু, আমার কোনো বউ নেই। মেয়েটা এখন আমার মাথায় হাত দিয়ে। ওহ ভাইয়া, বউয়ের কথা বলছি না, গার্লফ্রেন্ডের কথা বলছি। বাচ্চাটার কথাগুলো সত্যিই খুবই সুন্দর। আমি বাচ্চাটাকে দুহাত দিয়ে টেনে আমার কোলের কাছে নিয়ে এলাম এবং মুখের দিকে তাকিয়ে, আপু, আমার যে জিওফো নেই। সাথে সাথে মিষ্টি মেয়েটার মুখের হাসিটা চলে গেল এবং মুখ নামে। ও, মেয়েটার মুখের হাসিটা চলে যাওয়াতে আমার খুব খারাপ লাগলো এবং আমি হালকা হেসে, কত দাম আপু তোমার এই গোলাপগুলো? বেশি না, মাত্র 100 টাকা। আর আপনি তো নেবেন না, তাহলে দাম কেন জিজ্ঞাসা করছেন? নেব না, তবে একটা শর্তে নিতে পারি। আমার কথাটা শুনে আবারও মেয়েটার মুখে হাসি এলো। সত্যি কত সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটা এবার, জি ভাইয়া, কি সত্য? আমি সব ফুল নেব, বাট তোমায় আমার গালে একটা চুমু দিতে হবে। মেয়েটা সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল আর ঘাড় নেড়ে। আচ্ছা। আমি এবার পকেট থেকে মানি ব্যাগটা বের করলাম আর দেখলাম মানি ব্যাগে পড়ে আছে মাত্র 290 টাকা। এর মধ্যে 100 টাকা দিয়ে দিলে আর থাকবে 190 টাকা। এখনো মাসের অর্ধেক দিন বাকি। যাই হোক, একটা বাচ্চার মুখের হাসি তো ফুটবে। জীবনে টাকা অনেক আসবে যাবে, বাট মুখের হাসিটা না। আমি এবার মেয়েটার দিকে তাকিয়ে হাসি মুখে টাকাটা এগিয়ে, এই নাও আপু। টাকাটা নিয়ে মেয়েটা এবার আমার দিকে গোলাপ গুচ্ছ এগিয়ে দিল এবং আমার ঘাড় ধরে আমার গালে একটা চুমু খেলো। আমি ওর কপালে একটা চুমু খেয়ে, আপু, তোমার বয়স কত? 6 বছর। মাত্র 6 বছর বয়সে তুমি ফুল বিক্রি করছো কেন? তোমার বাসায় লোক কিছু বলে না? মেয়েটা মাথা নিচু করে বলল, ভাইয়া, আমি এতিম। কথাটা শোনার সাথে সাথে আমার চোখের কোণে কিছু বিন্দু পানি জমলো। আমি মেয়েটার মাথায় হাত দিই, আপু, কিছু মনে করো না, আমি তোমায় আঘাত দিতে চাইনি। আমি আমার কোলে রাখা মানি ব্যাগটা থেকে আরো 50 টাকা ওর দিকে এগিয়ে দিই, এই নাও, এই টাকাটাও রাখো। আমি টাকাটা এই কারণে দিলাম, ওর হয়তো কাল ফুল বিক্রি নাও হতে পারে। আমার ইচ্ছা করছে মেয়েটাকে নিয়ে গিয়ে আমার কাছে রাখি, কিন্তু সম্ভব না। সারা যেখানে আমারই দুবেলা খাওয়া জোটে না ভালোভাবে, সেখানে ওকে কিভাবে রাখবো? মেয়েটা হাত ছেড়ে, না ভাইয়া, আমি কোনো বাড়তি টাকা নিতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে আশ্চর্য হলাম। এতটুকু মেয়ে বাড়তি টাকা নিতে চাইছে না কেন? এটা তো আমার রোজগারের টাকা। রোজগারে না তো কি হয়েছে, আমি তো তোমার একজন ভাইয়ার মতো, সেই হিসাবে নাও। এটা বলে আমি মেয়েটার হাতে টাকা গুঁজে দিলাম। মেয়েটা আরো টাকাটা ফেরত না দিয়ে যত্নে হাতে তুলে রাখলো। জানি মেয়েটার টাকার দরকার, কারণ এই শহরে কেউ কাউকে টাকা ছাড়া চিনে না, এটাই বাস্তব। আর এই মেয়ে তো এতিম, এর থাকার স্বাদ আছে কিনা সেটাও সন্দেহ। আমার পাশে থাকা গোলাপ গুচ্ছগুলো ওর দিকে আবারও এগিয়ে দিয়ে, এই না আপু, এগুলো তোমার জন্য। আপুটা আমার দিকে তাকিয়ে, এগুলো না আপনি কিনলেন? কিনলাম, বাট আবার ফিরিয়ে দিচ্ছি। মেয়েটা এবার আমার টাকাগুলো আমার দিকে এগিয়ে, ওকে, এই নেন। আমি মেয়েটার কাণ্ড কারখানা দেখে খুবই হাসছি। আমি ওর মাথার চুলগুলোতে হাত দিয়ে, আপু, টাকা রাখবে না, তুমি রাখো, আর এই ফুলগুলো তোমার জন্য। এটা বলে আমি ওর দিকে এগিয়ে দিলাম ফুলগুলো, আর ও ফুলগুলোও নিল। আমি আবার ওর দিকে তাকি, এবার তুমি যেখানে থাকো সোজা সেখানে যাবা। রাত হতে চললো, রাস্তায় অনেক ভিড়, বুঝেছো? কাল আবার এসব বিক্রি করবা, বাট আজ আর না। আপুটা মাথা নেড়ে, আচ্ছা ভাইয়া। এখন যাও, তুমি বাসাতে যাও। আচ্ছা ভাইয়া, আমি আসি। মেয়েটার হাসিটা সত্যি লাখ টাকার থেকেও বেশি দামি। আমি এতক্ষণ যে টেনশনে ছিলাম, মেয়েটা এসে এক মুহূর্তে সব টেনশন দূর করে দিল। আমি এবার মানিব্যাগটা পকেটে ঢোকানোর আগে আবারও খুলে দেখতে লাগলাম। মাত্র 40 টাকা পড়ে আছে। ঠোঁটের উপর ঠোঁট চেপে একটা শ্বাস নিয়ে মনে মনে বলতে লাগলাম, যা হবে দেখা যাবে। এটা বলে এবার আমি মানিব্যাগটা বন্ধ করতে যাব, ঠিক তখনই কেউ আমার পিছন থেকে। আমি পিছন ফিরে তাকাতে দেখি নীলাকে দেখতে আমার রাগে মাথাটা আবার গনগন করে উঠলো। আমি মানিব্যাগটা পিছনের পকেটে রেখে, এই, আপনি বেশ মেয়ে তো, পিছু ছাড়তে চাইছেন না কেন? নীলা আমার দিকে হালকা হেসে, কই পিছু নিয়েছি, দেখছেন না আপনার পেছনে ফুসকার স্টল? তো কি হয়েছে? আপনি আমার সাথে কেন কথা বলতে আসছেন? আবারও কি আমাকে অপমান করবেন নাকি?
আজ তো কলেজে সবার সামনেই করেছেন, এতে মন প্রাণ ভরে ওঠেনি? আচ্ছা, আপনারা কি ভাবেন বলুন তো নিজেদের? আপনাদের টাকা আছে বলে কি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মাথা কিনে নিয়েছেন? আফরো, আমার কথাটা শুনুন। স্টপ ইট। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এটা বলে আমি ব্রেঞ্চ থেকে উঠে হন হন করে মেসের দিকে হাঁটতে আসতে লাগলাম, আর রাগে বিড়বিড় করে, কি মেরে বাবা, এত অপমান করেও পিছু ছাড়তে চাইছে না। রাস্তার পাশে হাঁটছি, চারদিকে তাকাতে তাকাতে একটা বাইকের শোরুমের দিকে আমার চোখ যেতেই আমার চোখ পড়লো আমার শখের জিনিসটার উপর। কেটিএম আসছে। বাইকটার দিকে তাকিয়ে রইলাম একভাবে। বাইকটাকে দেখে মনে অনেক শান্তি আসছে। ইনশাল্লাহ একদিন স্বপ্ন পূরণ হবে। বাইকটা আমার রানী আর আমি রাজা। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার ডান কাঁধে হাত রেখেছে। আমি ধ্যান ভঙ্গ করে ডান দিকে তাকালাম, বাট কাউকে দেখতে পাচ্ছি না। তবে এটা কার হাত? আমি এবার পিছনে ফিরতে দেখলাম নীলা। আমার মাথা এবার আরো গরম হয়ে গেল। মেয়েটা আমার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে, খুব পছন্দ তাই না আপনার ওই বাইকটা? আমি রাগে গনগন করে, হ্যাঁ খুব পছন্দ। আপনি কি দেবেন আমাকে কিনে? যত সব ফালতু। এত অপমান করে স্বাদ মিটে না, তাই না? আমার কথা শুনে নীলা মাথাটা নিচু করে ফেলল। আফরো, আমার কথাটা শুনেন প্লিজ। শাট আপ। এটা বলেই আমি রেগে জ্বলে পড়ে সোজা মেসে চলে এলাম। মেসে এসে নিজেকে শান্ত করে বুক টেবিলের সামনে এলাম। চেয়ারটাতে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম, যা হয়েছে হয়েছে, আর এসব নিয়ে ভাববো না। আমি একটা খাতা আমার চোখের সামনে আনলাম এবং পড়া শুরু করলাম। কিন্তু আমি কোনোভাবে মনোযোগ দিতে পারছি না পড়াতে। শুধু নীলার উপর প্রতিশোধের আগুনটা আমার মাথায় দাও দাও করে জ্বলছে। যেভাবেই হোক আমারও কি শাস্তি দিতেই হবে। আবার আমি খাতার দিকে তাকিয়ে পড়া ট্রাই করলাম, বাট কিছুতেই মনোযোগ দিতে পারছি না। আমি এবার রেগে চিৎকার করে টেবিলটা উল্টে দিলাম এবং দুহাত দিয়ে মাথাটা চেপে ধরলাম। মনে হচ্ছে আমি এবার পাগল হয়ে যাব। মাথাটা এখন কিছুই কাজ করছে না। নিজেকে প্রচুর ঘৃণার পাত্র মনে হচ্ছে। আমি এবার মাথাটা নিচু করে মেঝের উপর তাকালাম এবং মেঝের উপর টপ টপ করে আমার চোখ থেকে প্রতিশোধের রক্ত আমার গাল বেয়ে পড়তে লাগলো। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। মনে হচ্ছে মুডটা বড্ড বেশি অফ হয়ে গেছে। তাই আমি নিজেকে সামলাতে বিছানায় বালিশে মাথা দিলাম এবং দু চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে লাগলাম। কেন জানি না বুকটা দূর দূর করছে, শ্বাস যেন আটকে যাচ্ছে। রেগে দুটো হাত দিয়ে বেড কভার চেপে ধরলাম। আর কিছুক্ষণ এরকম করার পরে আমি নিথুর হয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার ফোনের রিংটোনে আমার ঘুম ভাঙলো। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতে দেখি এখন বাজে প্রায় 2:30টার মতো। বাট এত রাতে আম্মুর কল? কি ব্যাপার, এত রাতে আম্মু আব্বু কখনো কল তো করেনি? কোনো অঘটন ঘটল না তো? না না, এসব কি ভাবছি আমি। তবুও মনটা কেমন জানি ব্যাকুল হয়ে উঠলো। আমি আমার মনকে শান্ত করে রেখে ফোনটা রিসিভ করলাম। আর যেটা শুনলাম তাতে আমার মাথায় বজ্রপাত পড়ে গেল। আমি থতমত খেয়ে, এ কি বলছো আম্মু? কখন, কোথায়, কিভাবে? ওসব এখানে এসে জানবি। তুই তাড়াতাড়ি ভোরের গাড়িতে চেপে আমাদের বাসার সাইডের হসপিটালে আয়। ওকে আম্মু। আমি এবার ফোনটা রাখলাম বুকের উপর, আর নিমিষে আমার বুক চোখ দুটোই কান্না করে দিল। আব্বু নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পরিবারের মূল সিদ্ধাতা আমার আব্বু, আর আব্বু ছাড়া আমাদের পুরো পরিবারটা অচল। আমি এবার ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে ভোর হতে আমি ভোরের গাড়িতে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল পৌঁছাতে আমি আম্মুকে কল দিলাম। হ্যাঁ, তোমরা কোথায়? লেবার রুমের বাম দিকে একটা রাস্তা আছে, দেখ, ও ঠিক সোজা 34 নাম্বার রুমটাতে। ওকে আম্মু। আমি এবার আম্মুর দেওয়া রাস্তাতে গিয়ে ওই রুমের সামনে উপস্থিত হলাম। দেখলাম আম্মু বাইরে দাঁড়িয়ে আছে, আর মেল ওয়ার্ডে ফিমেল নট এলাও। আমি আম্মুর কাছে গিয়ে, আম্মু। সাথে সাথে আম্মু আমার জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি আম্মুকে কোনো মতো ছাড়িয়ে রুমের ভিতরে ঢুকলাম। দেখলাম আব্বুর একটা পা ভেঙে গেছে এবং একটা হাত, মুখে অক্সিজেন মাস্ক, মাথায় ব্যান্ডেজ এবং পেটের কাছেও। আব্বুকে এমন অবস্থায় দেখে আমার বুকটা কেঁপে উঠলো। নিজের অজান দিয়ে চোখের কোণে পানি এসে গেল। আমি চোখের পানি হাত দিয়ে মুছে নিলাম। আমরা ছেলে, আমাদের যে কাঁদতে নেই সবার সামনে, নয়তো আমাদের পরিশুদ্ধ থাকবে না। তাই আমিও নিজেকে শক্ত করে বাইরে বের হয়ে এলাম। আমাকে দেখা মাত্র আম্মু আমাকে জড়িয়ে ধরে ফুঁপে ফুঁপে কান্না শুরু করে দিল। আমি আম্মুর মাথায় হাত বোলাতে বোলাতে, কি হয়েছে আম্মু, কিভাবে হলো এসব? আম্মু কোনো কথা না বলে ফুঁপে কেঁদে চলেছে। আম্মু বলো না আমায় কি হয়েছে? আমি এবার চোখের পানি ফেলতে ফেলতে, তোর আব্বুর কাজ সেরে বাসায় ফিরে একবার বাজারে গিয়েছিল বাজার করার জন্য। হঠাৎ একটা লরি তোর আব্বুর সাইকেলে সজোরে ধাক্কা দেয়, তারপরে এমন অবস্থা। ও, ডাক্তার কি বলেছে? আবার কিছু বলেনি। ডাক্তার বলল বাড়ির একজন ছেলেকে দেখা করতে। ও আচ্ছা, তাহলে আমি দেখা করতে যাচ্ছি, তুমি রুমে যাও। এখন তো সকাল হয়ে এসেছে, এখন তোমায় অ্যালাউ করবে না। আম্মু আমার দিকে তাকিয়ে আবারও কান্না করতে করতে, অব্র, তোর আব্বুকে ছাড়া আমি থাকবো কিভাবে?
তোর আব্বু আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে না তো? আমি আবারও আম্মুর থেকে লুকিয়ে চোখের পানি মুছলাম এবং আম্মুর দিকে তাকিয়ে, আম্মু আমি তো আছি, আমি থাকতে আব্বুকে এত সহজে ছেড়ে দেব না। আমি এখন আসি, দেখি ডাক্তার কি বলছে, শুনতে হবে তো। আচ্ছা যা তাহলে তুই। আমি এবার ডাক্তারের চেম্বারের দরজার কাছে এসে, স্যার মে আই কাম ইন? ইয়েস। আমি ভিতরে ঢুকতেই ডাক্তারটা চেয়ারটার দিকে ইশারা করে। সিট। আমি এবার বসলাম। স্যার আমি রুম নাম্বার 34-এর কালাম ইসলামের ছেলে। ওহ ইয়েস, জি। বলছি স্যার আব্বুর কোনো প্রবলেম কিংবা কোনো ফ্র্যাকচার? ডাক্তারটা এবার দুটো হাত ওনার মুখের সামনে রেখে, কি নাম জানো আপনার? অভ্রনীল। ইয়েস মিস্টার অভ্রনীল, আপনার আব্বুকে যতটা ইজি দেখছেন ততটা কিন্তু ইজি না। ওনার ভেরি সিরিয়াস কন্ডিশন। ওনার একসাথে অনেকগুলো অঙ্গ ড্যামেজ হয়েছে। ব্রেনে আঘাত পাওয়াতে সেখানে রক্ত জমে গেছে। আমি শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কপালে ফিনি ফিনি ঘাম জমতে শুরু করলো। স্যার এর উপায়? উপায় একটাই, অপারেশন করতে হবে পরপর। তবে মেনলি যেটা ফার্স্ট করতে হবে ব্রেন অপারেশন। ব্রেন অপারেশন? সেটা তো মারাত্মক। যদি পারমিশন পাই তবেই করব। তাতে আপনার আব্বুর হাত পা অবশ কিংবা সারা জীবনের জন্য পঙ্গু কিংবা মারাও যেতে পারে। আবার যদি ভাগ্য ভালো হয় তাহলে ঠিকঠাকও থাকতে পারে। সাথে সাথে আমার চোখে পানি এসে গেল। এ কি বলছেন স্যার? জি, যেটা বলছি সেটা 100% ঠিক। ওকে স্যার, আমি ভেবে দেখছি। স্যার এই অপারেশনটা করতে কত খরচ পড়বে? 6 লাখ। টাকার অঙ্কটা শুনতে আমার মাথাটা গুলিয়ে গেল। এতগুলো টাকা আমি কোথায় কিভাবে পাবো? আমি এখন চেম্বার থেকে বের হয়ে আম্মুর কাছে এলাম। আব্বু নিথরে বিছানায় শুয়ে, আম্মু সাইডে বসে আব্বুর হাত ধরে কান্নাকাটি করছে। আমি যদি অপারেশনের জন্য হ্যাঁ বলি আর তাতে যদি আব্বুর কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। মনে হবে আমি নিজেই নিজের আব্বুর খুন করে ফেলেছি। কিন্তু আম্মুর দিকে তাকালে মনে হচ্ছে যাই হোক হবে, আল্লাহ ভরসা, আম্মুকে আমি এত কষ্ট দেখতে পারবো না। আমি এবার আম্মুর কাছে গিয়ে আম্মুকে নিয়ে বাইরে এলাম। আম্মু আমাদের কত টাকা সেভিংস আছে? তো আব্বু জানে কেন বলতো? না মানে অপারেশনের জন্য টাকা লাগবে তো, এই আর কি। কত লাগবে? ওসব বাদ দাও, বাসায় কিছু টাকা আছে কি? হ্যাঁ বেশি না, লকারে 40,000 টাকার মতো আছে। আম্মু এবার আমার গালে হাত দিয়ে, ওতে হবে তো রে অব্রু? জি জি আম্মু, মাত্র 35,000 টাকা তো লাগবে অপারেশনে। কি বলবো তাছাড়া আম্মুকে? আম্মু যদি শুনে, তার যে আশা আম্মু মনে মনে করেছে তাও নিরাশ হয়ে যাবে। আমি ঠোঁটে ঠোঁট চেপে কষ্টকে বুঝতে না দিয়ে আম্মুকে আব্বুর কাছে রেখে দিয়ে বাসায় এলাম। বাসায় সে লকারে যে টাকা ছিল সবটা ব্যাগে ভরলাম। এখনো 5,60,000 টাকার দরকার। কোথায় থেকে জোগাড় দেব এই টাকা ভাবতে আমার বুকটা কেঁপে উঠছে বারেবার। তারপরে আমি ফোন দিয়ে গেলাম আমার যত সব আত্মীয় স্বজন আছে, কেউ কোনো রেসপন্স দিল না। শালা আজ বুঝলাম টাকার কাছে সব আত্মীয়রাই অন্ধ। এবার আমি এক একে সব ফ্রেন্ডের কল দিতে লাগলাম, বাট কেউ আর বললো না আমার কাছে কোনো রকম টাকা আছে বলে। সবাই যে যার অজুহাত দেখাতে লাগলো। অবশেষে আমি রোমানকে কল দিলাম। হ্যালো রোমান। বল, বিকালে আজ টিউশনিতে আসবি তো? দোস্ত আমার খুব টাকার দরকার, প্লিজ দোস্ত আমাকে যেভাবে হোক কিছু টাকা দে। আবে টাকার জন্য কাঁদতেছিস, তাও আবার আমার কাছে? বল কত টাকা লাগবে? ভাই 5.5 লাখ টাকা। রোমান এবার হেসে, আরে তুই মজা করতেছিস তাই না? না ভাই আমি মজা করছি না, আমি সিরিয়াস। ওই ওই ওই, তুই কান্না করছিস কেন? দোস্ত আমার আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আব্বুর অপারেশনের জন্য 6 লাখ টাকা লাগবে। মাত্র 40,000 টাকা জোগাড় করতে পেরেছি। প্লিজ দোস্ত যেভাবে হোক জোগাড় করে দে, আমি তোকে কিছুদিন পর তোকে সব টাকা ফিরিয়ে দেবো। রোমান এবার আফসোস করতে করতে বলল, ব্রো সরি রে, ড্যাডি তো কালকেই অস্ট্রেলিয়া চলে গেছে। তবে আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওগুলো দিয়ে কি হবে? যা আছে ভাই তাই দে, আমি তাতেই তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার দে। আমি এবার অ্যাকাউন্ট নাম্বার দিলাম। কিছুক্ষণ পর মেসেজ ছিল আমার অ্যাকাউন্ট নাম্বারে 1,20,000 টাকার মতো জমা হয়েছে। টোটাল এখন টাকার অঙ্ক 1,60,000 টাকা। বাকি টাকা কই পাবো? সন্ধ্যার দিকে এই চিন্তায় মগ্ন হয়ে কপালে ফোন রেখে বসে আছি। তখনই আমার ফোনটা ভাইব্রেট করে উঠলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখি এরকম একটা মেসেজ এসেছে, আপনি একজন লাকি কন্টেন্টে যোগদান করেছিলেন, আপনি র্যাঙ্কিংয়ে সর্বপ্রথম হিসেবে উপস্থিত হতে পেরেছেন, তাই আমরা আপনার অ্যাকাউন্টে আমাদের ফার্স্ট প্রাইজ 10 লাখ টাকা আপনাকে প্রাইজ হিসেবে দেওয়া হলো। ধন্যবাদ কন্টেস্ট টিম। আমি মেসেজটা দেখে চমকে উঠলাম। আমি তো কোনো রকম কন্টেন্টে যোগদান করিনি। এবার একটা মেসেজ এলো এরকম, ইওর অ্যাকাউন্ট ক্রেডিটেড INR 10 লাখ, তারিখও দেওয়া আছে, ডিপোজিট বাই ট্রান্সফার। যাই হোক আমি দেখে অনেক খুশি হলাম। হয়তো আমি জয়েন করেছিলাম কিন্তু আমার মনে নেই।
আবার একটা যেন নাম্বার থেকে মেসেজ এলো। পাপের প্রায়শ্চিত্ত করলাম। কে আপনি? আমি সব ইগনোর করে খুশি হলাম এতগুলো টাকা পেয়ে। যাই হোক, আল্লাহ চাইলে আব্বুকে সুস্থ করে তুলতে পারে অপারেশনের পরে। আমি সোজা ব্যাংকে গিয়ে টাকা তুলে হসপিটালের কাউন্টারে জমা দিলাম। 2 দিন পরে আব্বুর অপারেশন হবে শুনলাম। আমি আম্মুকে সবটা জানাইনি যে আব্বুর অপারেশনে আব্বুর প্রাণও যেতে পারে। আমি এখনো পুরোপুরি আব্বুর সাথে থাকারই ট্রাই করছি, যদি আব্বু আমাদের ছেড়ে চলে যায়। ঠিক 2 দিন পরে অপারেশন থিয়েটারে আব্বুকে ঢোকানো হলো। আমি আর আম্মু বাইরে বসে আছি। আমার হাত পা থরথর করে কাঁপছে এবং আল্লাহর কাছে আব্বুর প্রাণ ভিক্ষা চাইছি বারবার। আম্মু কেঁদেই চলেছে। আমি নিজেকে শক্ত করে আম্মুকে শান্ত করার ট্রাই করছি। সকাল 8টা থেকে বসে আছি, এখন বাজে বেলা 11টা। এতক্ষণ ধরে কি অপারেশন করছে? আব্বুর কিছু হয়ে গেল না তো? না না না, কিছুই হতে পারে না। আরো প্রায় 1 ঘন্টা পর ডাক্তারকে অপারেশন থিয়েটারে বের হয়ে আসতে আমি আম্মুকে বসে রেখে ডাক্তারের কাছে গিয়ে, স্যার, ডাক্তার আমার কাঁধে হাত রেখে, ডোন্ট ওয়ারি, সি ইজ আউট অফ ডেঞ্জার। শুনে আমার জানটাতে আরেক প্রাণ এলো। ডাক্তার এবার চলে গেল। আমি এবার আম্মুকে গিয়ে জানালাম। আম্মু খুব খুশি হলো। আব্বুকে প্রায় 1 মাস পর হসপিটাল থেকে ডিসচার্জ করা হলো। আব্বুকে এখন পুরাই রেস্টে থাকতে হবে, আর আমার আবার বাসায় এখন থাকতে হবে না, কারণ আমার এক্সামে গিয়ে আসছে। সেটা আম্মু খুব ভালোভাবেই জানে, তাই আমাকে জোর করে আবারও মেসে পাঠিয়ে দিল। আর কোনো প্রবলেম হলে আমায় ফোন দেবে। প্রতিদিনের মতো আজও কলেজে বের হব, রেডি হচ্ছি। রেডি হয়ে বাসার বাইরে বের হতেই দেখলাম আকাশে মেঘ, হয়তো বৃষ্টি হতে পারে। তাই আমি ছাতাটা ব্যাগে কুড়িয়ে রাস্তায় চলতে শুরু করলাম। কিছুটা দূর যেতেই হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ব্যাগ থেকে ছাতাটা বের করে মাথার উপর রেখে চলতে শুরু করলাম আবারও। একে তো বৈশাখ মাস, কখন কোন দিকে জমজমে তুলে কে জানে। তবে বৃষ্টি আমার খুবই প্রিয়। ফোঁটা ফোঁটা যখন মাটিতে পড়ে এবং তার দিকে আমার 2 চোখ দেখলেই মনে হয় একের পর এক সুখ পড়ছে মাটির উপরে। চারদিকে আমি তাকিয়ে তাকিয়ে চলেছি। আমি বুঝতে পারলাম আমার পিঠটা হালকা হালকা করে ভিজে যাচ্ছে। হঠাৎ কে যেন সাইড থেকে এসে আমার হাতটা ধরলো। আমি সাথে সাথে একটু সরে গেলাম এবং তাকাতেই দেখি একটা মেয়ে মাথাটা নিচু করে মুখ লুকিয়ে চলেছে আর ঠান্ডাতে কাঁপছে। আমি এবার পকেট থেকে রুমালটা বের করে মেয়েটার দিকে এগিয়ে দিলাম। এই নেন, মাথাটা মুছুন, দেখবেন ঠান্ডা কমে যাবে। মেয়েটা আমার হাত থেকে রুমালটা নেওয়ার সময় আমার ডান হাতটা একটু চেপে ধরলো। আমি ভয়ে এবং লজ্জায় হাতটা ছাড়িয়ে নিলাম। ছি ছি ছি, এমন করছে কেন মেয়েটা? আমি এবার ভাবতে শুরু করলাম মেয়েটাকে ধাক্কা দিয়ে ছাতার বাইরে ফেলে দিই, কিন্তু না, কাউকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমি ছাতার বাটটা বাম হাতে চেপে ধরে চলছি আর মেয়েটাও ডান হাত দিয়ে। মেয়েটা কিন্তু মাথা একবারও তুলছে না। যাই হোক, না তোলাই বেটার, নয়তো আমার মাথা নিচু করেই চলতে হবে। মেয়েটা এবার, এতদিন পরে কলেজে? মেয়েটার কথা শুনে আমি শকড। মেয়েটা আমায় চেনে নাকি? জি না, বাসে একটু প্রবলেম হয়েছিল তো, তাই আসতে পারিনি কলেজ। ও আচ্ছা, বলছি একটু কাছে আসবেন প্লিজ, আমার খুব ঠান্ডা লাগছে। আমি শুনে খুব লজ্জা পেলাম এবং আমতা আমতা করে, কি বলতে চাইছেন আপনি? আপনি যেমন আমায় ভাবছেন আমি কিন্তু তেমন ছেলে না। মেয়েটা এবার মুচকি এসে, আমি কখন এসব বললাম? আই আসেন তো, খুব ঠান্ডা লাগছে। এটা বলে আমার জামাটা ধরে ওর দিকে টেনে নিল। আমি আবারও সরে এসে, এই আপনি বেশ ফাজিল তো, লজ্জা লাগে না ছেলেদের এভাবে গায়ে পড়তে? না লাগে না, বিশেষ করে তোমার উপর। এই 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 তো, তোমার মানে? আপনি থেকে সোজা তুমি? মেয়েটা এবার ছাতার বাটে আমার রাখা বাম হাতটার উপর ও ডান হাতটা চেপে ধরলো। সাথে সাথে আমার বুকের হার্টবিটটা বেড়ে গেল। এই প্রথম কোনো অচেনা মেয়ে আমাকে এভাবে টাচ করলো। এত ঠান্ডাতেও আমার কপালে মুখে ঘাম জমতে শুরু করলো। আমি বুকের হার্টবিট থামানো ট্রাই করছি, বাট আমি কিছুতেই পারছি না। মেয়েটা এবার এমনভাবে হাঁটছে যে আমার বুকের বাম দিকের উপর ওর পিঠটা স্পর্শ করছে। আমি এবার আমার হাতটা ছাড়িয়ে নিলাম এবং মেয়েটাকে বুঝতে না দিয়ে লুকিয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলতে লাগলাম। মেয়েটা আবারও হাসলো এবং আমার আরো ক্লোজে এসে, তুমি এই আপনি কিন্তু আর ক্লোজে আসবেন না প্লিজ। মেয়েটা আমায় হালকা আমার বুকে ধাক্কা দিয়ে, আসতেই পারি, তাতে তোমার কি? আমার অনেক কিছু। মেয়েটা আবারও হাসলো। উফ, মেয়েটার খিলকে হাসিটা বড্ড বেশি মায়াবী। মনে হচ্ছে এই ভয়েস এবং হাসি আগেও শুনেছি কোথাও। আরে এক ভয়েস তো পৃথিবীতে অনেকজনেরই হয়। মেয়েটার হাসিটা যেন আমার পাগল করে মাতিয়ে তুলছে। বুকের মাঝে আলাদা একটা কেমন যেন তীর এসে বেঁধছে। হঠাৎ ঝোড়ো বাতাস বওয়া শুরু হলো বৃষ্টির মাঝেই, আর আকাশে বজ্রপাত। ফাঁকা রাস্তায় দুজন এখন হাঁটছে। হঠাৎ একটা জোরে বজ্রপাত পড়তে মেয়েটা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, আর তাতে আমি আরো মাতাল হয়ে গেলাম। মেয়েটা ছাতা নামিয়ে দিয়েছে মাথার উপর থেকে। এক ফাঁকা রাস্তায় শুধুই মেয়েটা আর আমি। মেয়েটা এখনো মুখটা পর্যন্ত দেখায়নি, তবে মেয়েটার জন্য আমার মনে এখন আলাদা একটা ফিলিংস আসছে। মেয়েটা আমার বুকের মাঝে মাথা রেখে ভয়ে থরথর করে কাঁপছে। আমি ওর মাথায় হাত রেখে,
কান্না করছেন কেন? ভয় করছে খুব। কিসের ভয়? এক বিদ্যুৎ চমকানো, দুই তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ভয় মানে? তোমায় হারানোর ভয়। আমি মেয়েটার কথা শুনে বিস্মিত হচ্ছি বারবার। আমাকে হারানোর ভয় কেন? জানি না। এটা বলে আরো মুখ গজে নিল আমার বুকের উপর। মেয়েটা এবার আমার বুকের উপর একটা কিস করলো। আমি সাথে সাথে চোখ করে বড় করে হারিয়ে গেলাম, আর আমার হার্টবিট আরো জোরে জোরে চলতে শুরু করলো। আমি সাথে সাথে ওকে ছাড়িয়ে দিতে চাইতেই, আই, আমায় দূরে সরাচ্ছ কেন? তো কি করব? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন। মেয়েটা এবার একটু হেসে, কিরকম ব্যবহার শুনি? এই জড়িয়ে ধরছেন, এই আমায় কিস। পুরো কথাটা বলতে পারলাম না লজ্জায়। করছি। তুমি কি জানো তোমার অজান্তে একটা মেয়ে তোমায় বড্ড ভালোবেসে ফেলেছে? না, আর আমি জানতেও চাই না। আমি মেয়েটার দিকে তাকাতে চাইলাম এবার, কিন্তু আমার চিন্তার জগতে তাকাতে দিল না। অব্র, তুই মেয়েটার হাসি শুনে হারিয়ে গেছিস। আবার যদি মেয়েটার মায়াবী মুখখানি দেখিস, তুই তাহলে মেয়েটার মায়াতে হারিয়েই যাবি। এতক্ষণে বুঝতে পারলাম যে মেয়েটার কথা এই মেয়েটা বলছে সেটা হলো এই মেয়ে। না, এটা বলে আমি মুখ ফিরে অন্যদিকে তাকিয়ে রইলাম। এদিকে আমাদের দুজনের উপর ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি এবার মাটি থেকে ছাতাটা তোলার জন্য নিচে হাত বাড়ালাম এবং ছাতাটাকে হাতে তুলে ওপরের দিকে তাকাতেই মেয়েটার মুখের উপর আমার নজর গেল। আর যেটা আমি দেখলাম সেটা দেখে আমি অতি আশ্চর্য হয়ে গেলাম। এত আস্পর্ধা হয় কোথা থেকে মেয়ের? এ তো নীলা। তার মানে এতক্ষণ আমায় নীলা জড়িয়ে ধরেছিল। আমি রাগে ক্রোধে ওর সামনে চোখ তুলে দাঁড়ালাম, কিন্তু মেয়েটা চোখ নামিয়েছে। আমি রাগের সাথে, এসব কি হচ্ছে শুনি? প্রেম করছি। আমি ফান করছি না, আমি সিরিয়াস। তুমি তো আমার দিকে তাকাবাও না, তাহলে দেখাতাম আমি কি করছি। আমি এবার মেয়েটার বামারটা জোর করে চেপে ধরে ওকে আমার দিকে টেনে এনে ওর চোখের উপর আমার দুটি রাগে জ্বলন্ত আগুনের চোখ রেখে আমায় কিভাবে ফাঁসানো যায় তার প্ল্যান করছেন, তাই না? আপনার লজ্জা নেই আমার মতো একজন ছেলে কিভাবে নাজেহাল করতে? যখন দেখলেন আমায় সবার সাথে অপমান করে কিছু হচ্ছে না, তখন লাভ লেটার দেখালেন, তারপর আবার আমাকে ফাঁসালেন, আবার এখন এই প্রেম চক্করে। ছি, আমি ভাবতেই পারিনি আপনি এতটা নিচে নামতে পারেন। আমি আপনাকে ঘৃণা করি, প্লিজ আর ডিস্টার্ব করবেন না। আমি আপনার পায়ে পড়তেও রাজি আছি। মেয়েটা আমার কথাগুলো শুনতে আর চোখ থেকে টপ টপ করে বৃষ্টির মতো গাল বেয়ে পানি পড়তে লাগলো। নীলা ঘাড় নেড়ে ঠোঁটে ঠোঁট চেপে মিনমিন কণ্ঠে বলল, ওকে। এটা বলে ফুবে ফুবে কান্না করে দিল। এতে আমি আরো রেগে, প্লিজ এই ন্যাকামো কান্না করবেন না প্লিজ। এটা বলে আমি চলতে শুরু করলাম। হঠাৎ একটা জোরে বাস পড়তেই মেয়েটা বাবা গো মাগো করে আমার পিছন থেকে জড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। মেয়েটার এমন অবস্থায় দেখে আমার খারাপ লাগলো। আমি ওকে একা না ফেলে রেখে সাথে নিয়ে কলেজের গেট পর্যন্ত নীরবে পৌঁছালাম। কেউ কারোর সাথে কথা তো দূরের কথা, কারো দিকে তাকালামও না পর্যন্ত। আমার সাথে নীলাকে একসাথে নিচে দেখে অনেকে আশ্চর্য হচ্ছে। ক্লাসরুমের কাছাকাছি যেতে আমি ওকে একা রেখে ছাতা গুটিয়ে ক্লাসরুমের দিকে এগোতে লাগলাম। পিছন থেকে নীলা কান্না করতে করতে চিৎকার করে বলল, সরি অফ্র। নীলার মুখে ছড়ি। আমি তো ভাবতেই পারছি না, হয়তো আমাকে বলেনি, তাই আমি আবারও হাঁটা শুরু করলাম। অফ্র প্লিজ, আমায় মাফ করে দাও। আমি কান্না করে হাঁটতে লাগলাম আবারও। নীলা আবার দৌড়ে আমার সামনে এসে জামার কলার ধরে আমার দিকে তাকিয়ে, আই, কি বলছি কথা কানে যাচ্ছে না? আমি ওকে ছাড়িয়ে আবারও হাঁটা শুরু করলাম। আবারও মেয়েটা আমার সামনে এলো এবং আমি বিরক্ত হয়ে, আমি আপনাকে ঘৃণা করি, আই জাস্ট হেট ইউ। আমি আর কিছু না বলে ক্লাসরুমের ভিতরে চলে এলাম। কিছুক্ষণ পর মেয়েটা দেখি একটা ছুরি হাতের উপর রেখে কান্না করতে করতে এলো। অফ্র আমায় মাফ করে দাও প্লিজ, নয়তো আমি হাত কাটবো। ও আচ্ছা, নকল ছুরি, কাটেন কাটেন। আমি কিন্তু সত্যিই কেটে ফেলবো। জি কাটুন, আমি দেখছি। নীলার থরথর করে কাঁপা গলায়, আমি কিন্তু সত্যি বলছি। আরে কার্টুন, লেট করছেন কেন? আমার কথাটা শুনে নীলা চোখের কোণে বিন্দু পানি জমতে লাগলো। আমি কোনো কেয়ার না করে ব্যাগ থেকে একটা বুক বের করার জন্য হাতটা ভেতরে ঢুকিয়ে ব্যাগের ভেতরে চোখ রাখলাম। হঠাৎ বুঝতে পারলাম টপ টপ করে আমার ব্যাগের ওপর কি যেন পড়তে লাগলো। মেয়েটা কি সত্যি হাত কেটে ফেললো নাকি? আমি চোখ তুলে তাকাতেই দেখি নীলা পাগলামি করে হাতটা কেটে ফেলেছে। আমি সাথে সাথে মেয়েটার হাতটা চেপে ধরার জন্য উঠতেই, খবরদার, আমায় টাচ করবা না তুমি। আমি রক্তকে একটু বেশি ভয় পাই, তাই আমি কাঁপা কাঁপা গলায়, এই কাছে আসুন প্লিজ, কাছে আসুন, রক্ত যে আপনার হাতে। নীলা এবার হালকা এসে, তুমি তো রক্ত দেখতে চেয়েছিলে, দেখো কত রক্ত। আমি এবার মাথা গরম নেই, পাগল নাকি? হ্যাঁ আমি পাগল। এই কাছে আসো বলছি। এটা বলে আমি ওর দিকে এগিয়ে যেতে ও কিছুটা দূরে সরে গেল। এই একদম কাছে আসবে না।
মেয়েটার হাত থেকে টপ টপ করে বেঁকে রক্ত বেরোচ্ছে। আমি দু চোখে দেখতে পারছি না। আমি দৌড়ে গিয়ে ওকে চেপে ধরে আমার পকেটে থাকা রুমালটা বের করে ওর হাতের কাটা জায়গায় ওপর রুমালটা জড়িয়ে দিলাম। আমি আর ওর চোখের দিকে তাকিয়ে, পাগল আপনি? আমি তো মজা করেছিলাম আপনার সাথে। মেয়েটা কাটা হাতের রক্ত দেখে আমার চোখেরও পানি এসে গেছে। নীলা আমার দিকে তাকিয়ে, বেশ তো, চলুন ডাক্তারের কাছে যাই। লাগবে না ডক্টরের কাছে যাওয়া। পাগল আপনি? এত রক্ত ঝরছে আর বলছেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? আমার ডাক্তার আমার সামনে। ধুর, আপনি কি যাতা বলছেন? আমি নীলার আর কোনো কথা না কেয়ার করে ব্যাগটা কাঁধে নিয়ে ওর স্কুটি নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যেতেই শুনলাম হাতটা নাকি একটু বেশি কেটে ফেলেছে, তাই সেলাই করতে হবে। আর নীলা একদম সেলাই করবে না, কারণ ও এতে খুব ভয় পায়। আমি আর নীলা একসাথেই। নীলা আমার সামনে স্ট্রেচারে বসে আছে আর আমি ওর সামনে দাঁড়িয়ে। যেভাবে হোক মেয়েটাকে মানাতেই হবে, নয়তো রক্ত একদম থামছে না। আমি নীলার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায়, নীলা প্লিজ সেলাই করিয়ে নিন, না হলে রক্ত থামছে না যে। আমি ওইসব করব না। প্লিজ, আমি দু চোখে দেখতে পারছি না তো। তুমি তো দেখতেই চাইছিলে, দেখো, 2 চোখ ভরে দেখো। আমি নিজেকে খুব খারাপ মনে করতে লাগলাম। ভাবতে পারিনি একটা মেয়ে আমার কথায় পাগলামি করে এরকম একটা কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলবে। আমি মাথা নিচু করি, সরি, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়েক্ট করবেন। নীলা আমায় চোখের ইশারায় একটু ক্লোজে আসতে বলল আর আমি ওর কাছে যেতে। আমি এমনই, যেটা বলি সেটাই করি। আমি এবার নিরুপায় হয়ে মেয়েটার একটা হাতে হাত দিয়ে শক্ত করে চেপে ধরি। প্লিজ নীলা, সেরাইটা করিয়ে নিন। নীলা আবারও ঘাড় নেড়ে। না। আমি বারবার এক কথা বলতে পারি না, অল্পতে খুব রেগে যাই। তাই এবারও আমি রেগে ওর দিকে তাকিয়ে ধমক দিই, আপনি সেলাই করবেন? ভাই এদিকে আসেন তো, সেলাই করবেন আসুন। মেয়েটা আমার ধমক শুনে ভেজা বেড়ালের মতো জড়সড় হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এবার আস্তে আস্তে সেলাই করা শুরু হলো। মেয়েটা কান্না করছে আমায় জড়িয়ে ধরে, কারণ ওর হাত এখন সেলাই করা হচ্ছে। কান্না তো করবেই, সেলাইয়ের যন্ত্রণা তেমন বেশি না, তবে ভয় একটা মানুষের ফিলিংস যা বুকের হার্টবিটকে ক্ষণিক সময়ের জন্য অফ করে দিতে পারে। নীলা আমার মুখে মাথা ঘষতে লাগলো যন্ত্রণায়। আমি ওর মাথায় হাত দিই, আমি তো আছি, ভয় পাচ্ছেন কেন? এটা বলে আমি ওর মনে সাহস যোগাচ্ছি। নীলার আরেকটা হাত আমার পিঠে জোরে খামচে ধরেছে। অবশেষে সেলাই শেষ করে যেতেই যে সেলাই করেছিল সে আমার দিকে তাকিয়ে, বড্ড ভালোবাসেন বুঝি একে অপরকে, তাই হয়তো এতটা পাশে থেকে একটা মেয়ের সব যন্ত্রণা, অর্ধেক যন্ত্রণা আপনিই পেয়েছেন বুঝলাম। যতটা আপনাদের দেখে সত্যি খুব ভালো লাগলো। আমি এরকম শোনা মাত্রই নীলার থেকে হাতটা সরিয়ে আমি ওর দিকে দূরে চলে এলাম আর আমতামতা করে, সরি, আপনি যা ভাবছেন আমরা লাভার না। সরি ভাইয়া, আপনারা তাহলে ফ্রেন্ডস? না, কেউই না। এটা শুনে ভাইয়াটা কিছুটা কনফিউজড হয়ে গেল। যা বাবা, তাহলে শত্রু নাকি? ভাবতে পারেন তেমনই। এটা শোনা মাত্রই আমি ওর দিকে তাকাতেই ও ভয়ে চোখ ফিরে নিল। আমরা এবার যা বিল হলো পে করে বাইরে বের হয়ে আসতেই নীলা আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওকে ধরে, আরে ওকে? আমি ঠিক আছি। আমি নীলাকে না ছেড়ে ওকে ধরে চলতে লাগলাম, কারণ ওর অনেক ব্লিডিং হচ্ছে, তাই উইক ফিল করছে অনেক। আমি এবার স্কুটির পিছনে ওকে বসে বললাম, আমায় ধরুন ভালোভাবে, নয়তো পড়ে যেতে পারেন। নীলা এটা শোনা মাত্রই আমায় খুব জোরে চেপে ধরলো। আমি চোখ রাঙিয়ে, এখন না, আমি আগে বসি তারপর। নীলা সাথে সাথে লজ্জায় ছেড়ে দিল আর মাথা নিচু করে। ওকে। আমি এবার ওর সামনে বসা মাত্রই ও আমাকে পিছন থেকে খুব জোরে চেপে ধরলো এবং পিঠের মাঝখানে মাথাটা রাখলো। আমি কিছু বলতে পারলাম না, কারণ ও হয়তো অনেকটাই উইক, সো যদি রাস্তায় পড়ে যায় তার থেকে আমায় বরং চেপেই ধরুক, সেটাই সেফটি থাকবে। আমি এবার স্কুটিটা স্টার্ট দিয়ে রাস্তায় অন দ্য ওয়ে। নীলা আমার ঘাড়ের কাছে মুখটা এনে, আফরো, তোমায় একটা কথা বলবো? বলেন। জানো তো, তোমার সেদিন একটা কথাই আমাকে চেঞ্জ করতে বাধ্য করেছে। কোন কথাটা শুনি? ওই বলেছিলেন টাকা দিয়ে দুনিয়ার সব জিনিসটা কেনা যায়, তবে সুখ না। হ্যাঁ আফরো, আমি টাকা 2 হাতে উড়াতে পারবো যতটা চাইবো, কিন্তু জানো তো আমার ফ্যামিলি আমায় টাইম দেয় না। আমার ফ্যামিলিতে শুধু আমরা 3 জন, আমি, আম্মু আর আব্বু। ওরা 2 জন সবসময় বিজনেস নিয়েই বিজি থাকে। আমাকে তো দূরের কথা, ওনারা একে অপরকে বিজনেস মিটিং ছাড়া টাইম দেন না। আমি কখনো সুখ খুঁজে পাইনি। আমি বাসায় গেলে আমার আম্মু আমার কাছে দৌড়ে এসে বলে না, নীলামা যা হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করে রাখছি। কখনো আমায় তারা শাসন করেনি, তার জন্যই আমি এতটা পেরে গেছি। আমার আব্বু কোনোদিন বাসায় ফেরেন, আবার ফেরেনি না। আব্বুর সাথে হয়তো সপ্তাহে 1 দিন দেখা হয়, যদিও আমার ভাগ্যে থাকে। আফরা, আমি সত্যি নোটের ভাজের থেকেও ফ্যামিলির ভালোবাসা থেকে আমি
বিচ্ছিন্ন আজ। মেয়েটা সব কথা বলেই আমার ঘাড়ে মুখ লুকানো ট্রাই করতেই আমি ঘাড় নেড়ে নিলাম, আর ও ভয়ে ঘাড় নেড়ে মাথাটা তুলে নিল। আমি গম্ভীর হয়ে, দেখুন নীলা, আপনি বদলে গেছেন তার জন্য অনেক ধন্যবাদ আল্লাহর কাছে, কিন্তু আমি আপনাকে বদলানোর জন্য এইসব কথা বলিনি, জাস্ট বাস্তব সমাজের কথাগুলোই বলেছি। জানি, এই জন্যই তো তোমায় এত ভালো লাগে আমার। ধন্যবাদ, তবে বেশি ভালো লাগার অভ্যাস আনবেন না আমায়। আমি কোনো চাতক পাখির মতো এক জায়গায় থাকি না সব সময়। অসুবিধা নেই, আমার শুধু তোমার অবলার দীর্ঘশ্বাসে আমাকে রেখে দিও। আমার না বলা গল্পে তুমি থেকে যাও সারাটা জীবন। বুঝলাম না কিছুই। নীলা হালকা হেসে, জানি বুঝবে না তুমি, তবে তোমায় আমি একদিন বুঝিয়ে ছাড়বো আমার আমিটা তোমার জন্য কতটা প্রয়োজন। আমি নীলার পাগলামোর কথা কেয়ার না করে কোনো কথাই রিপ্লাই দিচ্ছি না। আর এদিকে নীলা গোটা রাস্তা বকবক করেই থাকলো। কলেজের ভিতরে সেই স্কুটিটা পার্কিং করে চাবিটা ওর দিকে তুলে ধরতেই ও হালকা হেসে, এভাবে তোমার মনটাও কখনো তুলে দিও আমায়, দেখে নিও কতটা যত্নে তুলে রাখি। মানে? নীলা এবার এই গোলের মতো চাবিটা ছো মেরে আমার হাত থেকে নিল, আর আমার দুগাল টেনে হেসে হেসে, গুলুমুলু আমার কিচ্ছু বোঝে না। এটা বলেই ভয়ে দৌড় দিল আমার চোখের সামন থেকে। আমি নীলার এই পাগলামি দেখে প্রথমে রেগে গেলেও পরে একটু ঠোঁটের কোণে হাসি এনে কপালে হাত দিয়ে, পাগলি একটা। আমি আর ক্লাসরুমের দিকে গেলাম না, সোজা ক্যাম্পাসে এসে বসলাম আর পকেট থেকে ফোনটা বের করে আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু। বল, কি করছিস সব্রু? কলেজ আছি, তোমরা কি করছো? ওই যে আমি রান্না করছি আর তোর আব্বু শুয়ে আছে। ও আচ্ছা, আব্বু কি খেয়েছে? একটু আগেই খেয়েছে। তুই খেয়েছিস? জি আম্মু, আমিও খেয়েছি। আর তুমি খেয়েছো? জি, তোর আব্বুর সাথে খেয়েছি। আব্বুকে দেবো, কথা বলবি? ও জি না, এখন না আম্মু, কলেজ থেকে গিয়ে কথা বলবো। এমনিতে এখন প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আচ্ছা। আমি এবার ফোন কেটে দিয়ে আমার ব্যাগ থেকে 5 টাকা দামি বিস্কুটের প্যাকেটটা বের করে একটা খেয়ে আরেকটা মুখে তুলছি, তখনই নীলা আমার সামনে এসে, ওই, তোকে আমি না খেয়ে থাকার জন্য এতগুলো টাকা দিয়েছি নাকি? আমি নীলার কথার আগা করে না বুঝতে পেরে, আমায় বলছেন? জি, তোমায় বলছি। আমি এবার নীলার দিকে তাকিয়ে, আপনি বাসা যাননি এখনো? আপনার না ব্লিডিং হলো এত? নীলা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে, আমায় দিয়ে এলে তো যেতাম। ভাব, এত যে কলেজে এসেই নামিয়ে আরেকটা কথা পর্যন্ত বললো না। আমি বুঝলাম কথাটা কাকে বললো। অবশ্য ও চারদিকে তাকিয়ে বলেছিল কথাটা, আর আমি আমার দিকে আঙ্গুল তুলে। আমায় বললেন কথাটা? নীলা আমার কথায় ক্ষেপে উঠল আর আমার দিকে বাঘের থাবার মতো আঁচড়ের ইশারা করে, উফ, না না না, আপনাকে বলিনি আমি। ও আচ্ছা। এটা বলে আমি আবারও একটা বিস্কুট মুখে নিয়ে চেবাতে শুরু করলাম, আর ও আমার হাত থেকে বিস্কুটের প্যাকেটটা কেড়ে নিয়ে, এই, তোমার এতটুকু বিস্কুটে পেট ভরা যায়? পেট ভরা না ভরা কে আসে যায়? আমাদের মতো ফ্যামিলির ছেলে মেয়েগুলোর মন ভুলে যথেষ্ট, তাতে এক বিন্দু হলেও অনেক। নীলা এবার আমার সামনে কোমরে হাত দিয়ে, এই, তোকে না আমি অতগুলো টাকা দিলাম, তাহলে তুই কেন আজ এরকম কথা বলছিস? কি ব্যাপার, মেয়েটা এনে 2বার এই কথা বললো? আমার মনে প্রশ্ন জেগে উঠলো, তাই আমি কৌতূহলে, মানে কি টাকা আপনি আমায় দিয়েছেন কিভাবে? সাথে সাথে নীলা থতমত খেয়ে আমতামতা করে, না 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 না, মানে না, মানে এটা বলে ওর পাশ থেকে কিছু টাকা আমার হাতে গুছিয়ে দিয়ে, এই যে দিলাম, যাও এবার কিছু খেয়ে আসো ক্যান্টিন থেকে। আমি নীলের এরকম টাকা হাতে গুছিয়ে দেওয়ার ব্যাপারটা দেখেই খুব রেগে গেলাম, আর বেঞ্চে থেকে আমি এবার উঠে দাঁড়ালাম, টাকাটা ওর সামনে এগিয়ে, ম্যাম, আমরা গরিব হতে পারি ঠিকই, তবে ভিখারি না। নীলা আমার চোখের দিকে তাকিয়ে, আমি সেটা বলতে চাইনি অফ্র, আমি চাই না তুমি খালি পেটে থাকো। আমি খালি পেটে থাকি আর নাই থাকি তাতে আপনার কি? আমি যে অনেক কিছু। কি অনেক কিছু? নীলা আমার খুব ক্লোজে এসে আমার দিকে চোখের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে, অফ্র, আমার চোখের ভাষা বুঝতে পারছো না? আমি এবার নীলার চোখ থেকে চোখ সরিয়ে, আমি চোখে ডাক্তার নাকি? নীলা আমার অভিমানী মুখ নিয়ে, তুমি কেন বুঝতে চাইছো না অফ্র? আরে বাবা, কি বুঝবো? জানি না। এটা বলে মাটিতে একটা লাথি মারলো, আবার আমার দিকে তাকিয়ে বাচ্চার মতো, অফ্র, কেন বুঝছো না তুমি? আরে বাবা, কি বুঝবো আমি? এটা বলে আমি আবারও বেঞ্চে বসে গেলাম। নীলা আমার দিকে তাকিয়ে রাগিল কি, এই যে আমি তোমাকে। ও আচ্ছা, ঘৃণা করেন তো, সেটা তো জানি, এতে আবার নতুন করে বলার কি আছে? সাথে সাথে নীলা আমার জামার কলার ধরে, কুত্তা, এটা বুঝতে পারছিস যেটা ভুল আর যেটা সঠিক সেটা কেন বুঝতে পারছিস না? মেয়েটার পাগলামিতে আমি বিরক্ত হয়ে বেঞ্চ থেকে উঠে পড়লাম এবং ওকে সরিয়ে আমি হাঁটা দিলাম। নীলা আবারও দৌড়ে এসে আমায় আটকে, এই, তোর খুব ভাব তাই না?
আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। নীলা প্রায় 5 মিনিট বকবক করতেই থাকলো। অবশেষে আমার কোনো রিপ্লাই না পেয়ে আমার বুকের বাঁ পাশে হাত রেখে আমায় একটা হালকা ধাক্কা মারলো। ওর হাতটা আমার বুকে রাখা মাত্রই আমার বুকের ভিতরটা কেমন যেন আলাদা একরকম ভালো লাগে শিহরণ জাগলো। ও আমায় ঠেলা দেওয়া মাত্রই আমি আমার বুকের বাঁ দিকটা খুব জোরে চেপে ধরলাম আর একটা লম্বা শ্বাস নিলাম। আর উপরের দিকে তাকালাম একবার, বুকের বাঁ দিকটা ধকধক করছে। এদিকে দেখি নীলা আমার কাছে আসছে রাগি রাগি মোড নিয়ে, আর তত আমার হার্টবিটটা স্পিডে বাড়ছে। নীলা আমার কাছে আসতে আমি মাথা নিচু করে দিলাম। কেন জানি না নীলার দিকে তাকাতেই পারছি না, মনে খুব একটা ভয় কাজ করছে। যেন মনে হচ্ছে নীলা আমায় ওর জালে আস্তে আস্তে করে টানতে শুরু করেছে। এদিকে ওই নীলা আবারও বকবক বকবক করেই যাচ্ছে। আবার আমার রিপ্লাই না পেয়ে আমার দাড়িতে হাত দিয়ে, এই যে তোকে বলছি, কথা শোনা যাচ্ছে না? নীলার এরকম কথাতে হয়তো আরো আগে আমি অনেক রিয়েক্ট করেছি। আমার এখন কি হচ্ছে যে আমি নীলার ওপর কোনো রকম রাগ দেখাতে পারছি না। ইচ্ছে করছে না মেয়েটাকে আর বকতে। মেয়েটা জোর করে ওর চোখের উপর আমার চোখ রাখতে বাধ্য করলো। আমি নীলার চোখের দিকে তাকাতে কেমন ধাঁধার মতো আমি আমার নিজেকে গুলিয়ে ফেলছি। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ঢোক গেলাম আর বারে বারে শ্বাস প্রশ্বাস ফুসআপ করতে লাগলাম। আমি এবার তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে গেলাম। কেন জানি না নীলার কাছাকাছি থাকতে আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে। আবারও নীলা আমার সামনে এলো এবং চোখ মুখে ঘাম জমা দেখে, আরে ওকে? আমি এবার যে কথা বলবো কোনো আমার কণ্ঠস্বরই বের হচ্ছে না। আমার এমন অবস্থা দেখে নীলা আবারও আমার দিকে তাকিয়ে, তুমি ঠিক আছো? আমি এবার গড়া ছেড়ে জি 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 আমি ঠিক আছি। নীলা দেখি এবার ওর পাশ থেকে রুমাল বের করে আমার কপালে লাগালো। আলাদা একটা সুখ অনুভব করছি। মনে হচ্ছে সব ক্লান্তি এখন এক নিমিষে দূর হয়ে গেল। আমার হুঁশ ফেরা মাত্রই আমি ওর রুমালটা ধরা হাতটা চেপে ধরে, এসব কি করছেন আপনি নীলা? নীলা চোখ রাঙিয়ে, চুপ একদম। আমি আর একটা মুখ থেকে কথা বের করতে পারলাম না। চাইছি এখন ওকে বকা দিয়ে ওর থেকে দূরে সরে আসতে, বাট আমি পারছি না। মনে হচ্ছে আমি ওর মায়া জালে জড়িয়ে পড়ছি আস্তে আস্তে। নীলা এবার ঘাম মুছে দিয়ে আমার ডান হাতটা খুব শক্ত করে মুঠো করে ধরলো। আমার হার্টবিটটা আরো জোরে জোরে চলছে। আবারও আমার কপাল মুখ ঘামতে শুরু করলো। আমায় নিয়ে ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছে নীলা। আমি মাঝে মাঝে ক্যান্টিনে আসি খেতে, তবে আজ কোনো মেয়ের সাথে। কলেজে অনেক ছেলে মেয়ে আমাদের একে অপরের হাত ধরাধরি দিকে বিস্মিত হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমায় এবার চেয়ারে বসে দিল এবং আমার দিকে তাকাতেই, উফ, আবারও তুমি ঘামছো? আজ তো তেমন গরম নেই। গরম নেই তা জানি, তবে অনুভূতিটা তো গরম, ঠান্ডা মানে না। নীলা হালকা এসে কানের মাথায় তুলে নিল মুখের সমানে পড়ে থাকা চুল আর আমার দিকে তাকিয়ে, অফ্রো, আর ইউ সিরিয়াস? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আমি এবার বাস্তবে ফিরে, কি 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 যেন বললাম আমি? হ্যাঁ, কি বললাম? এদিকে আমার হার্টবিট বেড়ে চলেছে। নীলা আমার অস্থিরতা দেখে আমার বুকের বাঁ পাশে হাতটার উপর হাত রাখলো এবং মিটমিট করে তাকিয়ে, আর ইউ ওকে অফ্রো? আমি সাথে সাথে নীলার হাতটা বুকের বাঁ পাশে খুব জোরে চেপে ধরে রইলাম। মেয়েটার হাতে একটা আলাদাই জাদু আছে। এতক্ষণের অস্থিরতার নিমিষে কেমন জানি কমে ফেললো। কখনো যে অনেক টাইম এভাবে কেটে গেছে আমি বুঝতে পারিনি। আমি শান্তি অনুভব করার জন্য চোখ বন্ধ করেছিলাম। নীলা আমার কানের কাছে এসে হেসে হেসে, অফ্রো, সবাই দেখছে, ছাড়ো। না, ছাড়বো না। দেখছে, দেখো সবাই। না, আমি ছাড়বো না। নীলা আবার আমার কানে একটা হালকা কামড় দিতেই আমি চোখ খুলে চারদিকে তাকিয়ে দেখি আমার দিকে সবাই তাকিয়ে আছে। আমি লজ্জায় নীলার হাতটা সরিয়ে দিলাম এবং নিজের জামাটা ঠিক করে, সরি, আমি বুঝতে পারিনি নীলা। নীলা হালকা হেসে আমার দিকে তাকিয়ে, সমস্যা নেই, আমার উপন্যাসের অধ্যায়ে তোমাকেই সেরা চরিত্র আর তোমাকেই সেরা মনের মানুষ উপস্থাপিত করব। আমি লজ্জায় কোনো কথা বলতে না পারায় দৌড়ে ক্যান্টিন থেকে দূর দূর বুক দিয়ে বাইরে বেরিয়ে এলাম। নীলা দৌড়ে পেছন থেকে আমায় জড়িয়ে ধরতে আমি ওকে ঝাঁকুনি দিয়ে সরিয়ে ফেললাম আর রেখে, পাগল নাকি বলুন তো আপনি? না, আমি পাগল না, তবে আমার মাথাটা একটু গরম। নীলা কোনো রিয়েক্ট না করে হেসে আমার সাথে কথা বলল। আমি আশ্চর্য হয়ে, তা যাই হোক, আমায় কেন জড়িয়ে ধরবেন শুনি? নীলা আবারও হেসে মিটি মিটি চোখে, সেটাই তো, কেন জড়িয়ে ধরেছি কাল ভেবে বলবো। ওকে। এই, তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার মানে? আমি কেন আপনাকে ফোন নাম্বার দেবো শুনি? নীলা এবার আমার দিকে তাকিয়ে, হাত কেটেছি তোমার জন্য, যদি আমার আবার ব্যথা হয় তখন মেডিসিন কে এনে দেবে শুনি? আমি কি বলেছি নাকি কাটতে? নীলা এবার আমার ক্লোজে আবার আসতে আমার হার্টবিটটা আবারও বেড়ে গেল। নীলা দেখি আমার প্যান্টের পকেটে হাত ভরে দিতেই আমি লাফিয়ে উঠলাম। নীলা হাসছে খুব আমার এমন অবস্থা দেখে। নীলার হাসিটা মাশাআল্লাহ, সত্যি হাসিটার কোনো তুলনা করা যাবে না, এতটা মায়াবী ও মিষ্টি। এবার থেকে ফোনটা বের করে আমার হাতের আঙুলে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ও বসালো এবং মোবাইলে আনলক করলো। আমি মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছি।
মেয়েটা কোনো রকম আমায় আর ভয়ই পাচ্ছে না। নীলা এবার ফোন নাম্বার নিয়ে ফোনটা হাতে আমায় ধরিয়ে দিল আর আমার দিকে তাকিয়ে। এই নাম্বার অন্য কোনো মেয়েকে দিলে কিন্তু খবর আছে। আমি বাধ্য ছেলের মতো ঘাড়ে আচ্ছা। নীলা হেসে এসে চলে গেল। আমি নীলার দিকে তাকিয়ে আছি। হাতটার খেয়াল রাখবেন কিন্তু। নীলা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে ঘাড়ে চলে গেল। আমি এবার কলেজ শেষ করে মেসে ফিরলাম। বড্ড বেশি গরম লাগছে আজ, তাই ফ্যানের সুইচটা অন করে বিছানাতে গা হেলে চোখ বন্ধ করতেই কখন যে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। আমি আবার ফ্রেশ হয়ে খাবার খেয়ে পড়তে বসলাম। পড়তে বসে বই খুলে রিডিং দিচ্ছি, বাট বইয়ের পাতাতে নীলার ছবিটা ভাসছে। আমি বারে বারে মাথা নেড়ে পড়া ট্রাই করতে চাচ্ছি, বাট কিছুতেই পারছি না। আমি আবার মাথায় হাত দিয়ে টেবিলের উপর দু চোখ রেখে একটা লম্বা শ্বাস নিলাম আর ভাবতে লাগলাম, কেন মেয়েটার কথা এত মনে পড়ছে আমার? শত্রুর কথা তো কারো এত মনে পড়ে না। আর ও তো যা করেছে ক্ষমাও চেয়ে নিয়েছে, তবুও কেন রেশমি চুল, কালো কাজরে ভরা দুটো চোখ, নেশা লাগিয়ে দেওয়ার চোখ আর হাসিটা কেন আমায় বারে বারে ওকে মনে করতে বাধ্য করছে? ওকে ছাড়া কিছুই আমি ভাবতে পারছি না আজ। আমি তো কাল পর্যন্ত ঠিকই ছিলাম, তবে কি আমার শরীর অসুস্থ? আমি সব শেয়ার করার জন্য রোমানকে কল দিলাম, কারণ ওই একমাত্র আমার সব থেকে ভালো বন্ধু, যাকে আমি আমার সবটা শেয়ার করেছি এবং করেই যাব। এবার ওকে কল দিয়ে ওকে সবটা জানালাম আর ও হেসে হেসে, মাম্মা, কে এই মেয়েটা? মেয়েটার নাম একদম বলা যাবে না, নয়তো রোমান আমার মাথা খারাপ করে দেবে। তাই আমি হালকা হেসে, আরে কেউই না, তুই বল না, আমার কি শরীর খারাপ তাই এমন হচ্ছে নাকি অন্য কিছু? রোমান এবার হো হো করে হাসতে হাসতে বলল, আব্বে শালা, তুই কোন যুগের মানুষ রে যে এসব এখনো বুঝিস না? তা জানি না কোন যুগের মানুষ, তবে এটা 2021 সাল চলছে, এটা জানি। বল না দোস্ত। জানার খুব ইচ্ছা, তাই না? হবেই তো, মনে রং লেগেছে না? ধুর, মনে আবার রং লাগানো যায় নাকি? শুনেছি তো দেয়ালে লাগানো যায়। তুই কি কিছুই বুঝিস না? না রে ভাই, তুই বল না। মাম্মা, তুমি প্রেমে পড়েছ। কথা শুনে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, তাই আমিও হেসি। আমি আবার প্রেমে? মধ্যবিত্তদের প্রেম হয় নাকি ভাই? ওই শালা, তোর মুখে এই কথা, মুখ কিন্তু ভেঙে দেবো। আচ্ছা ভাই সরি, আমি এসব প্রেমে টেমে অত সহজে পড়বো না, বুঝলি তো? আরে মাম্মা, তুমি তো অলরেডি পড়ে গেছো, আর পড়তে বাকি কি? ধ্যাত, কি যে বলিস না। লজ্জা পাচ্ছ মনে হয়। আমি পাবো লজ্জা? রাখছি এখন। এটা বলে আমি ফোন রেখে দিলাম আর নিজের আনমনে পাগলের মতো হেসে চলেছি। মাথার চুলগুলোতে হাত দিয়ে নানান রকম স্বপ্ন দেখছি আর নিজে আনমনে পাগলের মতো হেসেই চলেছি। রাতে ঘুমানোর সময় বালিশে মুখ খুঁজে খুব হাসছি আর লজ্জা পাচ্ছি। সাইডে থেকে এবার ফোনটা বেজে উঠলো। আমি ঘাড় করে দেখতেই দেখি আননোন একটা নাম্বার থেকে কল। আমি কলটা রিসিভ করে, হ্যালো। কি করো? কে আপনি? আপনার হবু বউ। আমি নিজের অজান্তে হালকা হেসে, কে, নীলা নাকি? সাথে সাথে শুনতে পেলাম নীলা ফোনটা কান থেকে নামে ফিসফিস করে গলা ছেড়ে, হ্যাঁ আমি নীলা। আর বউ মানে কে বউ? এই না বউ না, ভুল হয়ে গেছে। তাই নাকি? জি। ওকে। ওহ বাবা, বাঁচলাম। কি যে বলতে কি বলে ফেলেছি। অভ্র, তুই এখনই মরেছিলি। এই আফরো, ডিনার করেছো? জি, আপনি? আর এত আপনি আপনি করো কেন? আপনি ছাড়া কি বলবো শুনি, আমি আপনাকে চিনি না তো। চিনি না মানে? তুমি কি আমায় দেখোনি নাকি? না, জানো না? না মানে তেমন ভাবে তো চিনি না, তাই আর কি। চেনে না? বেশ তো আমায় ক্যান্টিনে ওভাবে হাতটা ধরেছিলে। আমার লজ্জায় পুরো মুখ লাল হয়ে গেল আর বালিশে আবারও মাথাটা গুঁজে, কই না তো। এত ঢং দেখাতে হবে না। ওকে, এটা বলে আমি ফিসফিস করে হাসছি। আফরো, একটা হেল্প করবা? কি হেল্প বলুন? আবার আপনি? আচ্ছা, তুমি বলবে এবার থেকে। ওকে, আচ্ছা শোনো না, আমার বাসায় আসবা একবার? কি, এত রাতে তোমার বাসায় যাবো কেন? তুমি আসবা কিনা? না, আমি যেতে পারবো না, এত রাতে আমার পক্ষে পসিবল না। খুব ব্যথা করছে হাতটা, উফ কি জ্বালা। আমার বুকটা কেমন জানি করলো। ওর হাতে ব্যথা হচ্ছে শোনাতে ওর থেকে বেশি ব্যথা আমার বুকে হতে লাগলো। আমি জন্মনে হই। কি হয়েছে তোমার? হাতটা ঠিক আছে তো? খুব ব্যথা করছে কি? খুব ব্যথা, মেডিসিন নিয়ে আসো না। মেডিসিন যে ফার্মেসি থেকে দিল? নিলে আবার আমতা করে। ওগুলো? হ্যাঁ ওগুলো তো। কি হ্যাঁ ওগুলো? না মানে ওগুলো ফেলে দিয়েছি। উফ, রাবিশ। প্লিজ অফরো, আসো না। আচ্ছা যাচ্ছি, অ্যাড্রেস দাও তোমার বাসার। নীলা এবার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করে দিল। আচ্ছা এখন রাখো, আমি যাচ্ছি। আমি ফোন রেখে মেডিসিন নিয়ে ওর দেওয়া অ্যাড্রেসে পৌঁছালাম, ওদের বাসার সামনে।
আমি ওদের বাসার সামনে চোখ তুলে তাকাতে অবাক। এটা তো বাসা না, কোন এক রাজার রাজপ্রাসাদ। আমি নীলাকে ফোন দিই, হ্যালো, আমি বাসার বাইরে। ওকে ওয়েট, আমি যাচ্ছি। এটা বলে নীলা ফোন কেটে দিল। নীলা এবার ওদের মেন গেটটা খুলে। আসো ভেতরে। আমি নীলার দিকে তাকিয়ে দেখলাম একটা নাইট স্যুট পরে আছে, আর সাথে সাথে চোখ বন্ধ করে। ছি ছি, তুমি এগো, আমি যাচ্ছি একটু পরে। কেন? না না না, কিছু না। নীলা এবার আমার হাতটা ধরে। উফ, তোমাকে নিয়ে আর পারি না। এটা বলে আমায় টেনে ওদের বাসার ভিতরে নিয়ে গেল। আমি চারদিকটা তাকিয়ে দেখছি, মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের দুনিয়াতে পৌঁছে গেছি। নীলা, তুমি এই বাসায় থাকো? হুম। ও আচ্ছা। আমি আবারও চারদিকটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। আবারও নীলা আমার হাতটা ধরে। চলো আমাদের বাসাটা তোমায় ঘুরিয়ে দেখাই। এই কি করছো? তোমার আব্বু মা আছে না বাসায়? আর এই নাও তোমার মেডিসিন। ওর দিকে মেডিসিনের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে। আমার আর যন্ত্রণা করছে না, আর আম্মু আব্বু বাসায় নেই। আমি সাথে সাথে পেছন করে, আমি আসছি। কেন? তোমার আব্বু আমি বাসায় নেই, আর এই একা বাসাতে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে এখন কেউ দেখলে অসুবিধা আছে। নীলা আমার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো আর আমার দিকে তাকিয়ে বলল, কেউ কিচ্ছু ভাববে না। না, আমি এসব কিচ্ছু বুঝি না, আমি গেলাম। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব তুমি না দাঁড়ালে। মানে কি? আর চিৎকার করে কি বলবা শুনি? এই যে তুমি আমায় একা পেয়ে রেপ করতে এসেছিলে। আমি সাথে সাথে ভয়ে জড়সড় হয়ে গেলাম। আমি এবার কাচুমাচু হয়ে, নীলা, এভাবে তুমি আমার ব্ল্যাকমেল করতে পারো না। ও আমার ক্লোজে এসে আমার দিকে তাকিয়ে। তোমার জন্য আমি সব করতে পারি। আমি থতমত কি 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 করতে পারো শুনি? তোমার জন্য আমি সব করতে পারি। এটা বলে দুটো হাত মেলে দিয়ে ওপরের দিকে তাকালো আর হাসতে হাসতে। অফ্র, তুমি কেন বোঝো না? কি বুঝবো? আমি যে তোমায় ভালোবাসি। কথাটা শোনা মাত্রই আমার গোটা শরীরটা কেমন যেন শিউরে উঠলো। কি যাতা বলছো তুমি? আমি ঠিক বলছি, তোমায় আমার ভালো লাগে, তোমায় আমি ভালোবাসি। কথাটা শুনে ভালো লাগলো এবং খুশি হলাম। বাট তারপরেই মনে হলো, শালা আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার সাথে জিএফ শব্দটা সাজে না। কারণ জিএফ রাখলেই তার ইচ্ছা পূরণ, তাকে সপ্তাহে সপ্তাহে গিফট দেওয়া, তাকে নানানভাবে সারপ্রাইজ দেওয়া, তার বার্থডে সেলিব্রেট করা কোনো রেস্টুরেন্টে, এসব আমার দ্বারা পসিবল না। তাই আমি কথাটা এড়ানোর জন্য, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস। নো নো, তুমি আমার সাথে ফান করছো। নীলা আমার কাছে এসে আমার দুটো হাত ধরে। আমি কোনো রকম ফান করছি না, আমার তোমাকে খুব ভালো লাগে, আর তাই আমি তোমাকে ভালোবাসি। নীলা, তুমি প্রথমে যেটা বললে না, আমার তোমার ভালো লাগে, জাস্ট এটা একটা ভালো লাগা, কোনো রকম ভালোবাসে না। না, যদি তোমায় ভালোবাসি তাহলে আমার প্রতিটা হার্টবিটে তোমায় খোঁজে কেন? তা আমি কিভাবে জানবো? আমার এরকম ব্রেক করে দেখে নীলার চোখে কিছুটা পানি এসে গেল, আর আমার চোখ থেকে চোখ সরে। কেন তুমি বোঝো না? আমি তোমায় ছাড়া থাকতে পারছি না, আমার তোমাকে খুব প্রয়োজন। আমি তোমার হাত ধরে জীবনের আরো পথ চলতে চাই। নীলা, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। তুমি কেন বুঝতে চাইছো না? আমার তোমাকে লাগবে, অন্য কাউকে না। উফ, আমি তো নীলাকে কোনো রকম মানাতেই পারছি না। আচ্ছা নীলা, তোমার মতো আমার তো কোনো রাজপ্রাসাদ নেই, তাহলে আমার সাথে থাকবে কিভাবে? নীলা হালকা হেসে। ভালোবাসার মানুষটার সাথে রাজপ্রাসাদে আছি না কুড়ে ঘরে আছি সেটা ম্যাটার করে না অফ্র, ম্যাটার করে একসাথে থাকাটা। তুমি চাইলে আমি তোমার সাথে এক গাছের নিচেও থাকতে পারি, তবে তোমার বুকে আমার মাথাটা রাখতে দিতে হবে। তোমার আব্বুর মতো আমার আব্বুর টাকাও তো নেই বেশি যে তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করব। অফ্র, তুমি বলেছিলে মনে আছে, পৃথিবীতে টাকা দিয়ে সব কেনা যায়, তবে সুখ না। আমি তোমার সাথে থাকলে সুখে থাকবো, যা কোটি টাকার চেয়েও বেশি দামি। আমি আবারও একটা লম্বা শ্বাস ফেলে ভাবতে লাগলাম, মেয়েটাকে আমি কিভাবে বোঝাবো? এ তো বুঝতেই চাইছে না। তবুও আমি, নীলা, তুমি বুঝতে পারছো না। তুমি এখন যেমন আমার সাথে রিয়েক্ট করছো, আমার সাথে রিলেশনে আসার পর তুমি এমন থাকবে না। তুমি অন্যদের দেখে অন্যদের মতো হওয়ার ট্রাই করবে, আমার কাছে বিভিন্ন দাবি করবে, যা আমার মতো একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের পক্ষে এই দাবি মেনে নেওয়া ইম্পসিবল ব্যাপার। উফ, আমি জানি না এত সব। আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি। এটা বলে আমায় জড়িয়ে ধরলো। এই, তুমি ভালোবাসার কথা জানাচ্ছ নাকি হুমকি দিচ্ছ? ছাড়ো আমায়। নীলা আমার কলারটা ধরে আমার চোখের দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে। ভালো যখন বেশি ফেলেছি তখন আমি কি করব? আমার দোষ কোথায়? তোর মধ্যে এত মায়া যদি আগে বুঝতাম, তোর ধারে কাছে যেতাম না। এখন যখন ভালোই বেশি ফেলেছি, আমি অত সব জানি না, আমি ভালোবাসি তোমাকে। বাচ্চাদের মতো অভিমানী মুখ নিয়ে বলে আমার বুকে মাথা লুকালো। আমি সোজাসুজিভাবে নীলাকে কোনো উত্তর দিতে পারবো না, তাই আমি, ওকে নীলা, আমায় একটু ভাবার টাইম দাও, এটা নিয়ে আমি ভেবে বলবো। এখন আমি আসি। এটা বলে আমি ওকে ছাড়িয়ে দিলাম আর ওর বাচ্চার মতো ঘাড় নেড়ে। ওকে।
আমাকে। মেয়েটার এমন পাগলামিগুলোকে বড্ড ভালো লাগছে, আর কিছুটা টাইম স্পেন্ড করতেই মন যাচ্ছে। বাট ওর কাছে বেশিক্ষণ থাকলে হয়তো মেয়েটা আরো বেশি পাগলামি শুরু করবে। আমি আবার সোজা মেসে চলে গেলাম। মেসে এসে আমি ভাবতে লাগলাম নীলাকে না জানিয়েই দেব আমার বুকের কষ্টটা চেপে, কারণ মধ্যবিত্তর ধনীদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হলেও কখনো তো সফল হয়ে ওঠেনি, আর হলেও বা খুবই কম। আমি চাই না আমার জন্য নীলার বাকিটা জীবন নষ্ট হোক এভাবে। আমি সরাসরি জানিয়ে দেব কাল কলেজে গিয়ে। হয়তো নীলা কিছুদিন বা কিছু মাস কষ্ট পাবে, তারপর সবটা ঠিক হয়ে যাবে। আমি এসব ভেবে বালিশে মাথা দিয়ে শুয়ে আছি। পরের দিন কলেজে গেলাম। কলেজে ঢোকা মাত্র নীলা আমার হাতটা শক্ত করে ধরে কলেজ ক্যাম্পাসে বেঞ্চের কাছে নিয়ে যেতে লাগলো। আমার হার্টবিট আবারও বাড়তে লাগলো। আমি কোনো রকম কন্ট্রোল করে বেঞ্চে ওর সামনে বসলাম। নীলা এবার মাথা নিচু করে। কি ভাবলে আমাদের বিয়েটা নিয়ে? আমি যে নীলাকে কিভাবে কথা বলবো খুঁজে পাচ্ছি না, তাই আমি নীলার দিকে হেসি। আমি যেটা বলবো সেটা শুনে কষ্ট পাবে না বলো? আমার এই কথাটা শোনা মাত্র ওর মুখটা নেমে গেল আর ঘাড় নেড়ে। ওকে। প্রমিস করো। আমি হাত এগিয়ে দিলাম এবং নীলা আমার হাতের উপর হাত রেখে। ওকে, প্রমিস। আমি এবার একটা শ্বাস নিলাম এবং চোখ বন্ধ করে। আই থিঙ্ক আমার পক্ষে আমাদের সম্পর্কে না যাওয়াটাই বেটার। আমার বলার সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল এবং চোখের কোণে পানিও এসেছিল কিছুটা, তবে লুকিয়ে রেখেছি। নীলা কষ্ট চেপে ঘাড় নাড়ল। ওর চোখে আমি স্পষ্ট পানি ছাপ দেখতে পেলাম। আমি ওর চোখের পানি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই আমি, হেই তুমি কান্না করছো কেন? এটা বলা মাত্রই নীলা ফুপে ফুপে কেঁদে উঠলো আর আমার দিকে তাকিয়ে। খুব ভালোবাসি তোমায় অফ্র, খুব। এটা বলে নীলা দৌড়ে চলে গেল। আমি আটকানোর চেষ্টা করলাম না, আর এতে আরো মায়া বেড়ে যাবে। তাই আমি নিজেকে জড় বস্তুর মতো বেঞ্চের উপর বসিয়ে রাখলাম। বুকের বাঁ দিকটা আস্তে আস্তে যন্ত্রণায় আছাড় কাছাড় খাচ্ছে। খুব কান্না পাচ্ছে, বাট কাঁদতে পারছি না। আমরা ছেলেরা তো আর মেয়ে না যে কাঁদতে পারবো। আমরা ছেলেরা আমাদের চোখে পানি দেখলে সমাজ বলবে নাকি আমরা পুরুষ নামের জাতিতে কলঙ্ক। পুরুষ মানুষের আবার কাঁদতে আছে নাকি? হ্যাঁ, আমাদের তো কষ্ট হয় না। থাক, এতে আর কথা বাড়িয়ে লাভ কি? হঠাৎ পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো এবং আমার পাশে এসে বসেই। কিরে, কি খবর? আমি সাইডে তাকাতে দেখি রোমান। আমি সাথে সাথে চোখের পানি লুকিয়ে, আরে দোস্ত তুই এখানে? কেন বে, আসতে পারি না? আরে না, তুই অন্য কলেজে পড়িস, এখন তুই আমাদের কলেজে তো তাই। এমনি এলাম। আর তোর চোখে পানি কেন? আরে কি যাতা বলছিস, চোখে কিছু পড়ে গেছে হয়তো। ওয়েট, আমি রুমাল বের করে মুছে নিচ্ছি। এটা বলে আমি পকেট থেকে রুমাল বের করতে যাব, ঠিক তখনই আমার হাতটা ধরে। মাম্মা, আমি সবটা শুনলাম পিছন থেকে। আমি অনেকক্ষণে এসেছি। তোকে আর নীলাকে দেখে আমি লুকিয়েছিলাম। কেন তুই মেয়েটাকে কষ্ট দিলি? তোকে তো ভালোবাসে। এই 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 তুই কিভাবে ছিলি এই মেয়েটাকে? আর এই মেয়েটার নাম নীলা? আমি খুব ভালো করে চিনি। ওই যে তোর আব্বুর অপারেশনের জন্য। রোমানের পুরো কথাটা আমার কানে আসার আগেই নীলা কোথা থেকে যেন এসে রোমানকে। এই রোমান, না। আমি রোমানের দিকে তাকি। কি না রোমান? রোমান এবার ভেবাচাকে খেয়ে আমার দিকে তাকি। কিছু না দোস্ত। নীলা আবারও আমার দিকে এগিয়ে এসে। আচ্ছা অফ্র, আমরা কি ভালো বন্ধু হতে পারি? আচ্ছা, সমস্যা নেই। নীলাকে এটাতেও যদি না বলতাম তাহলে আমি ওর কাছে একজন ঘৃণার পাত্র বা ভাবলা এক ছেলে হয়ে যেতাম, যা আমি চাই না। কিছুদিন পর আমার বার্থডে এলো। এখন আমি আর নীলা অনেকটা ক্লোজড। ও সবসময় বলে নাকি আমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে যে আমার বার্থডেতে দেবে। বাট আমার খুব ভয় করে মাঝে মাঝে যে নীলা ওর ভালোবাসার কথা বলবে না তো। মন তো চায় নীলাকে বুকের মাঝে রেখে খুব ভালোবাসতে, তবে যদি কখনো ওকে ছাড়তে হয় তখন আমি নিজেকে খুবই একজন অভাগী ছেলে ভাববো। কথায় আছে না, কাকে জাপটে ধরে সারা জীবন বাঁচার মতো সাহস না থাকলে তাকে কখনো ভালোবাসতে নেই। ভালোবাসে বললে তাকে ছুড়ে ফেলার কথা ভাবতে নেই। কেউ তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত ভেবে তার ঠোঁটে তোমার জন্য হাসি এবং অনেক ভালোবাসা নিয়েই প্রতিটা মুহূর্তে নতুন নতুন স্বপ্ন গড়ে তোলা, স্বপ্নগুলো ভেঙে ফেলার অধিকার আমার যে নেই। তার মন এবং অনুভূতিগুলোকে খুন করার আমার যে কোনো রকম অধিকারই নেই। অবশেষে সে আমার জন্য খুশি দিনটা চলে এলো। রাত 12টায় ফার্স্ট উইশ করলো নীলা এবং কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। পরের দিন সকালে ঘুমাচ্ছি, তখন এমন টাইমে ফোন দিল নীলা। আমি ঘুম ঘুম চোখে। হ্যালো, কে? কুত্তা, এখনো তুই ঘুমাচ্ছিস? উঠ বলছি। আহা, এখন ফোন রাখো না, ঘুমাই এখন। আই, তুই উঠবি কিনা? জলদি দরজা খোল, তোর জন্য সারপ্রাইজ আছে। নীলা, আমার লাগবে না সারপ্রাইজ, ঘুমাতে দাও না। কুত্তা, কত ঘুমাবি? সারা রাত তো ঘুমালি নাকি? তুই না উঠলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। নীলার এমন রাগ দেখে আমি ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুলতেই নীলা চিৎকার করে সারপ্রাইজ। আমি এবার সামনে তাকাতে যা দেখতে পেলাম সেটা এক অবিশ্বাস্যকর। আমি সামনের দিকে আর না তাকিয়ে থাকতে পারছি না।
আমার বিশ্বাস হচ্ছে না, এটা স্বপ্ন তো নাকি সত্যি এটা? আমার চোখে ধাঁধা লেগে গেছে এখন। নীলা এবার আমার চোখের সামনে আঙ্গুল এনে তুড়ি মেরে হালকা এসে, এই যে লাট সাহেব, কি দেখছেন ওইভাবে শুনি? আমি তো নীলার দিকে তাকিয়ে আছি, যেটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। নীলা আজ প্রথম শাড়ি পরেছে, তাও আবার আমার পছন্দের রঙের শাড়িটা, মানে নীল রঙের শাড়ি। আহা, এ তো পরীকে আমার সামনে দেখছি। আমি কোনো কথা না বলে হা হয়ে রইলাম ওর দিকে তাকিয়ে। আবারও নীলা হাত দিয়ে আমার চোখের সামনে হাত ছানি দিয়ে, এই যে মিস্টার, আপনাকে বলছি, কথা কানে যায় না নাকি? আমি এবার বাস্তবে ফিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলো। কি দেখছো ওভাবে? একটা পরীকে। ইস, যাতা। যাতা নয়, সত্যি বলছি। আজ তুমি এত সুন্দর লাগছে কেন? মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে মাটিতে। সত্যি আমি ভাবতে পারিনি তুমি এভাবে শাড়ি পরে আমায় সারপ্রাইজ দিবে। নীলা এবার হালকা হেসে আমার দিকে চোখ তুলে, এই তো শুরু, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা তুমি ভিতরে আসো। হুম। আমি এবার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে এলাম। এবার আমি হ্যাঙ্গার থেকে জামা আর প্যান্টটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকবো, ঠিক তখনই ও আনা ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিই। আজ এগুলো পরবা? আমি নীলার দিকে তাকিয়ে, মানে কি আছে এতে? তোমার জন্য শার্ট আর প্যান্ট। আমার তো আছেই, এই যে আমার হাতে দেখছো না। না, আমি দেখতে পাচ্ছি না। আমি যেগুলো দিছি সেগুলো পরে আসো। পাগল নাকি? আমার তো আছে আর আমি নিতে পারবো না। নীলা এবার আমার হাতের শার্ট আর প্যান্টটা টেনে হিঁচড়ে নিয়ে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিল আর কটাক্ষ চোখে। যাও বলছি। আমি রাগ দেখে পড়ে বিস্মিত হচ্ছি। সকাল সকাল কে রাগ দেখায় ভাই এত? ওহ, এত রাগ না দেখালে হয় কি? আজ না আমার বার্থডে, পেট নেই একটা। নীলা এবার হো হো করে হেসে উঠলো আর আমার মাথায় চুলগুলো হাত দিয়ে, ওলে বাবালে, তাই নাকি? আচ্ছা যাও, আর রাগ দেখাবো না। ওকে। আমি এবার ড্রেস চেঞ্জ করে বাইরে এলাম আর নীলা আমার দিকে তাকিয়ে, উফ, পুরো ঝাক্কাস লাগছে, একদম হিরো। আমি হালকা হেসে হেসে শার্টের হাতা গোটাতে গোটাতে, আচ্ছা তাহলে একটু অভিনয় করি। আচ্ছা করো তাহলে। আমি এবার আঙ্গুল তুলে গম্ভীর মুডে, বসন্তী নাচ নাচ নাচ। আমার ইমপ্রেশন দেখে নীলা হাসিতে লুটোপুটি খাচ্ছে আর হেসে হেসে, এটা তো ফিলেনের ডায়লগ। ও হ্যাঁ তাই তো, ওয়েট, হিরোর ডায়লগ বলি তাহলে। অঞ্জলি অঞ্জলি তুম সির্ফ মেরে হো और किसी की नहीं। নীলা আরো হেসে। ও মা গো, আমি তো ইমপ্রেস। আমি এবার কপালের কাছে হাত দিয়েছি, ইরশাদ ইরশাদ। নীলা এবার আমার হাতটা ধরে, তোমার পাগলামি করা শেষ? না এখনো চুল ঠিক বাকি আছে। নীলা এবার চিরুনিটা নিয়ে এসে আমার চুলগুলি ঠিক করছে। মেয়েটার মাথাটা আমার বুকের কাছে এসে স্পর্শ করছে। আহা, সে এক আলাদা অনুভূতি যা কখনো নীলার কাছ থেকে প্রকাশ করতে পারবো না। অপ্রকাশিত ভালোবাসাগুলো হয়তো আজ নানান রকমের নামে পরিচিত, যেমন একতরফা ভালোবাসা। আমার চুলগুলি ঠিক করে। চলো। কোথায়? বাহিরে। কেন? সারপ্রাইজ আছে। ও মা, এত বড় তো সারপ্রাইজ পেলাম, আবার কি সারপ্রাইজ আছে? সেটা বাহিরে গেলেই দেখতে পাবে। ওকে চলো। এটা বলে আমি দরজার বাইরে বের হলাম এবং নীলা আঙ্গুল তুললো সামনের দিকে। আমি এবার সামনে তাকাতেই আমার খুশিতে বুকটা ভরে উঠলো। আরে, নতুন একটা KTM RC বাইক, আমার ড্রিম বাইক। আমি এবার নীলার দিকে তাকিয়ে খুশির ঝলকে, আমার জন্য? জি, তোমার জন্য। আমি এবার পাগলের মতো বাইকের কাছে ছুটে গেলাম এবং সারা গায়ে হাত ভোলাতে লাগলাম। নীলা আমার পাশে এসে আমার কাঁধে হাত দিয়ে, আফরো, এটা না, এই সাইডেরটা। আমি এবার সাইডে তাকাতেই দেখি একটা সাইকেল। আমি অবাক হয়ে নীলার দিকে তাকালাম আর হালকা এসে, আর ইউ কিডিং মি? নীলা এবার ঘাম ছেড়ে, না, এটা তোমার জন্য গিফট। আমার মনটা খারাপ হয়ে গেল শুনে। আমি ভেবেছিলাম আমার জন্য হয়তো এই বাইকটা, তারপর আমার বিশ্বাস হচ্ছিল না। আমি আবারও, ধ্যাত তুমি মিথ্যা বলছো। আরে না আফরো, মিথ্যে কেন বলবো, এই সাইকেলটাই তোমার জন্য। এবার দেখি একটা ছেলে এসে KTM বাইকটাতে চেপে বাইকটা নিয়ে চলে গেল। আমি নীলার দিকে তাকালাম একটা দীর্ঘ শ্বাস ফেলে। মনটা খারাপ হলেও আমি নীলাকে বুঝতে দিলাম না। আমি এবার ঘাড় নেড়ে সাইকেলটার হ্যান্ডেলে হাত দিই। ওয়াও, বিউটিফুল, খুব ভালো। নীলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, আফরো, তুমি সত্যিই খুশি তো আমার এই গিফটটাতে? আমি স্মাইল দিয়ে আবারও ঘাড় নেড়ে, আরে অবশ্যই, আমি অনেক খুশি। থ্যাঙ্কস তোমাকে। আজ থেকে হয়তো আমার আর হেঁটে হেঁটে কলেজে টিউশনি করতে যেতে হবে না। নীলা আবারও মুচকে এসে, তাই চলো না সাইকেলে করে ঘুরে আসি কোথাও আজ দুইজনে। আমি কথাটা শুনে নীলার দিকে তাকিয়ে রইলাম। এই মেয়ে যে কিনা গাড়ি কিংবা স্কুটি ছাড়া এক পা চলে না, সে আজ আমার সাথে সাইকেলে বসে করতে বেরোবে। আমি আমার অবাক হয়ে যাওয়া রেগ নিয়ে, তুমি সাইকেলে? নীলা এবার ভোরে কুসকে, সমস্যা কোথায়?
আচ্ছা চলো। আমি এবার সাইকেলের সিটে বসলাম আর নীলা সাইকেলের পিছের ক্যারিয়ারে। বুঝতে পারছি মেয়েটার বসতে কষ্ট হচ্ছে, তবুও সে বসেছে। আমি এবার সাইকেলের প্যাডেলে পা দেওয়া মাত্রই ও আমার কোমরটা চেপে ধরলো। আমি মাঝে মাঝে পিছনে তাকিয়ে ওর দিকে লক্ষ্য করছি। ওর খোলা রেশমি চুলগুলো হাওয়াতে বারে বারে এদিকে বয়ে যাচ্ছে, আরও মুখের সামনে চলে আসে চুলগুলো বারে বারে গুছিয়ে নিচ্ছে। বড্ড সুন্দরী লাগছে আজ মেয়েটাকে। ফর্সা কপালের মাঝে একটা কালো টিপ, চোখের নিচে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। নীলা আস্তে আস্তে আমায় আরো জোরে চেপে ধরেছে। এবার আমার পিঠে মাথা রাখতে আমার বুকের হার্টবিটটা বাড়া শুরু করে গেল। নিজেকে আর কোনো রকম ভাবে কন্ট্রোল করতে পারছি না। নীলা আমার কাঁধে মাথা রেখে, অফরো, একটা কথা বলি। বলো। তুমি এত ভালো কেন? জানি না। তাই? আচ্ছা তাহলে আমি বলি। বলো। তুমি বড্ড পাজি একজন, যে সবাইকে নিজের জালে মাঝে ফাঁসিয়ে নিতে পারে। তাই নাকি? তাহলে আমার নামে মামলা দিবা নাকি থানায়? জি না, তোমায় একেবারে আমি মেরে ফেলবো। অত সহজ না। আমার আম্মু আব্বু ছেড়ে দিয়ে কথা বলবে না। নাই বলুক, আন্টি আঙ্কেলকে বলবো আপনাদের ছেলে প্রেম করতো আর প্রেমের ছাকাকে ওসব ভুলভাল কাজ করেছে। হ্যাঁ আল্লাহ, আমি কবে প্রেম করলাম? কেন করতে পারো তো? কার সাথে করবো শুনি? কেন আমার সাথে? আমি সাথে সাথে সাইকেলের ব্রেক দিয়ে দাঁড়িয়ে যেতেই নিলাম ভয়ে ভয়ে। মিমি মজা করছিলাম তো। আমি আবারও সাইকেল চালানো শুরু করলাম। মেয়েটার রিয়াকশনটা দেখে খুবই হাসি পাচ্ছে। আমরা কিছুক্ষণ পর সিগন্যালে গিয়ে আটকে গেলাম। আমার সাইডে একটা 4 হুইলার দাঁড়িয়ে আছে আর তার আয়নাতে দেখতে পাচ্ছি নীলাকে। নীলা আমার দিকে ঘুষি মারার মুঠো করে হাতটা আমার দিকে নিয়ে আসছে, আবার নিয়েও যাচ্ছে। চোখ পড়াই রাগের ছাপ আর বিড়বিড় করে কি যেন বলছে। আমি একবার পেছন ফিরে ওর দিকে তাকাতেই ও দাঁত বের করে হাসতে লাগলো। আমরা আরো কিছুটা পথ খুললাম। এবার আমরা বাসায় যাব। সেই পথে আমরা রওনা দিচ্ছি। হঠাৎ নীলা, এই অফরো, স্টপ স্টপ। আমি সাইকেল থামি। কি হলো? নীলা এবার নেমে, আফরো, আজ না আমার বার্থডে, আর আজ ফ্রেন্ডকে ট্রিট দিতে হয়, সেটা তুমি নিশ্চয়ই জানো। জি। এবার নীলা হাত তুললো একটা রেস্টুরেন্টের দিকে। আফরো চলো, আজ ট্রিট দাও আমায়। আমি রেস্টুরেন্টে তাকাতে কেমন যেন হয়ে গেলাম। আমার পার্সে তো বেশি টাকা নেই, তাহলে আমি কিভাবে নীলাকে নিয়ে রেস্টুরেন্টে যাব? নীলা আবারও আঙুল তুলে, এই আফরো চলো না, ওই ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাই। নীলার কথাটা শোনা মাত্র আমি আবারও ওই দিকে তাকালাম আর সামনে তাকাতে দেখতে পেলাম রেস্টুরেন্টের সাইডে একটা ফুচকার স্টল আছে। নীলা তো চাইলে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলতে পারতো, বাট নীলা বললো না। আমি এবার সাইকেল থেকে নামলাম খুশি মনে, আর আমার হাতটা ধরে নীলা হাসি মুখে আমার দিকে তাকিয়ে, কি ভেবেছো আমি রেস্টুরেন্টে নিয়ে যেতে বলতাম? কখনোই না। আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি কি পরিস্থিতির মধ্যে এখন চলছো। আমি হালকা হেসে নীলার দিকে তাকালাম আর ভাবতে লাগলাম, সত্যি একটা মেয়ে কতটা বদলাতে পারে। সে যদি চেষ্টা করে নিজেকে বদলানোর এবং ভালোবাসার টানে। আমরা এবার ফুচকা খেয়ে আমরা মেসের কাছে এলাম, কারণ আমার মেসেই ওই স্কুটিটা আছে। আমি এবার সাইকেল স্ট্যান্ড করে স্কুটির কাছে নিয়ে গিয়ে, আচ্ছা নীলা, তাহলে তুমি এখন যাও। আবার বিকেলে আসবো। আবার কেন? বুদ্ধ, কেকটা কে কাটবে শুনি? আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা এখন বাই। এটা বলেই আমি সামনে মুখ করে চলতে শুরু করলাম। নীলা পিছন থেকে, ওই কুত্তা, এত জলদি কিসের? সোজা এসে আমার হাতটা চেপে ধরলো। আমি কিছু বললাম না নীলাকে। নীলা এবার হড়হড় করে আমায় টেনে নিয়ে গেল সেই জায়গাতে যেখানে সকালে কেটিএম বাইকটা দাঁড়িয়েছিল, আর এখন অবশ্য দাঁড়িয়ে আছে। বাইকটার কাছে নিয়ে গেল আর হাত গুটিয়ে, চেপে বসো। অন্যের বাইকে আমি কেন চাপবো? মার খানোর প্ল্যান আছে নাকি তোমার? উফ, চাপবা তো নাকি? আমি নীলার রাগ ঠান্ডার জন্য, আচ্ছা এটা বলে আমি সিটে বসলাম বাইকটাতে দেখি বাইকের চাবি লাগানো আছে। নীলা এবার চারদিকটায় চোখ দিয়ে, চাবিটা তোলো। আমি এবার চাবিটা তুললাম এবং একটা কাগজ আটকানো আছে চাবির রিংটার মধ্যে। আমি স্কুটির কাছে যখন যাব তখন এই কাগজটা খুলবা, ওকে? তার আগে কিন্তু নয়। আমি কিছু না বুঝতে পেরে ঘাড় নেড়ে, ওকে। নীলা ওর কথা মতো স্কুটির কাছে গেল এবং স্কুটি স্টার্ট দিয়ে হাত নেড়ে ইশারা করলো কাগজটা খুলতে। আমি ওর কথা মতো কাগজটা খুলে চোখের সামনে আনতেই দেখলাম লেখা আছে, কুত্তা, এটা তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমার স্বপ্ন মানে আমারও স্বপ্ন। তোমার স্বপ্ন পূরণ করাটাও আমারও দায়িত্ব। আমি চেয়েছি তোমার হাসি মুখ দেখতে সব সময়। আমি জানি তোমার রানী কুইন, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। বুদ্ধ, তোমার হাসি মুখের জন্য আমি সারা দুনিয়ার সাথেও লড়তে রাজি আছি। কি মিস্টার পিচ্চি পণ্ডিত, কেমন সারপ্রাইজ দিলাম? আর হ্যাঁ, সাইকেলটা কিন্তু ফেরত নিয়ে যাব। ওটা আমার পাশের বাসার এক ভাইয়ের, নয়তো আমায় মেরে চুল ছিঁড়ে ফেলবে। প্লিজ ফিরিয়ে দিও না আমার দেওয়া এই গিফট। অনেক আশা নিয়ে তোমায় দিয়েছি, নিরাশা করো না প্লিজ।
অফ্রো, আমি শুধু তোমার মনকে একবার টাচ করতে চাই। আমি তোমার হার্টবিটের প্রতিটা দুক দুক শব্দটা তোমার বুকে মাথা রেখে ফিল করতে চাই। আর কিছু বলবো না তোমায়। আমায় তো শুধু ধমকাও তুমি। যাও, তোমার সাথে কোনো কথা নাই এখন। ও হ্যালো, টেম্পোরারি আরে শুরু, বুঝেছ? আবার বিকেলে বুড়ো আঙুল দেখিয়ে ভাব করে নেব। পিচ্ছিটা, সরি, তোমার পাঠক ভাইরা আবার রাগ করতে পারে। পিচ্ছি পণ্ডিতটা। আমার ঠোঁটের কোণায় আনন্দের হাসির জ্বর এলো। আমি নীলার দিকে হাসি মুখে তাকাতেই ওদিকে স্কুটি নিয়ে বের হয়ে গেল। আমি যে থ্যাঙ্কস জানাবো সেটা পর্যন্ত সময় দিল না। নীলাকে কিছু বলার আগে ও বেরিয়ে গেল। আমি বাইক থেকে নেমে গেলাম, এজন্য যে নীলাকে নিয়ে প্রথম এই বাইকে ড্রাইভ করব। আমি এবার মেসে ঢুকে গেলাম, কারণ বাইরে অনেক রোদ আর তেমন গরমও। আমি বিছানায় এখনো শুয়ে আছি আর চিঠিটাকে বারবার পড়ছি আর মনে মনে নিজে হাসছি। মেয়েটা এভাবে ঘুরিয়ে ফিরে আমায় এমন একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। আমার সামনে থেকে হয়তো বাইকটা আমায় দেখাতে পারতো না, কারণ আমি সরাসরি না করেই দিতাম বাইকটা নিতে, তাই হয়তো এমন করেছে। পাগল মেয়ে একটা। আমি নিজে আনমনে হেসে চলেছি তখন থেকেই। মেয়েটা আমাকে ভালোবাসে আর আমি তো ওকে অনেকটাই ভালোবাসি, জাস্ট আমার ফ্যামিলির জন্য বলতে পারিনি। যাই হোক, আজ ওকে বলেই দেব। একটা মেয়ে যখন আমার জন্য এতটা করতে পারে, ঠিক আমার পাশে সারাক্ষণ ছায়ার মতো থাকবে এ আমার অটল বিশ্বাস। আমার ফোনটা বালিশের সাইড থেকে কেঁপে উঠলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম নীলা কল দিয়েছে। আমি কল রিসিভ করতেই নীলা, কেমন লাগলো আমার সারপ্রাইজ? খুব ভালো, যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই তাই এখন তো বাস্তব। তা ড্রাইভ করে দেখেছো বাইকটা? না, কেন? আমি একজনকে মনে মনে ভালোবাসি, তাকে পিছনে বসে প্রথম ড্রাইভটা করতে চাই। নীলার সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। আমি গলা ঝাড়তেই, হ্যাঁ শুনছি। তা কে সেই ভাগ্যবতী মেয়েটি? আমি এবার খিলখিল করে হেসে, দেখতেই পাবা কে সেই মেয়ে যাকে আমি খুব ভালোবাসি। নীলা এবার কেমন মন খারাপ করে, ওকে রাখলাম, কেন? কাজ আছে একটু। এটা বলে মেয়েটা ফোনটা রেখে দিল। আমি জানি মেয়েটা আমাকে প্রচুর ভালোবাসে, তাই হয়তো আমার মুখে কোনো মেয়ের নাম শুনে কষ্ট পাচ্ছে। নীলা যেমন আমায় আজ সারপ্রাইজ দিয়েছে, আমি ওকে সারপ্রাইজ দেবো এভাবেই। বিকাল হতে আমি নীলাকে কল দিই, কি হলো আজ বানা বার্থডে সেলিব্রেট করতে? নীলা এবার চাপা কণ্ঠে, হ্যাঁ যাচ্ছি, ওয়েট। প্রায় 20 মিনিট পর আমার সামনে এসে দাঁড়ালো। আমি মেসের বাইরে দাঁড়িয়ে আছি। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে, আর চোখের নিচে চোখের কাজলের জল টপ টপ করে হয়তো গড়িয়ে পড়েছে, তাই হয়তো ওর চোখের নিচে জমে গেছে কালো দাগ। মেয়েটা আমার দিকে না তাকিয়ে, তোমার সেই গপ কোথায়? একটু পরে আসবে। আচ্ছা চলো না, ওর জন্য কিছু গোলাপ নিই। এটা বলে আমি স্কুটির হ্যান্ডেলটা ধরতে যাবো, ঠিক তখনই নীলা আমার স্কুটির হ্যান্ডেল না ধরতে দিয়ে রাগে মোটে। আমি যাব না। আমি এবার স্কুটির সামনে বসতে নীলা সরিয়ে গেল, আর এখনো রাগে গিজগিজ করতে করতে। অফ্রো, আমি কিন্তু যাব না বলছি। আমি নীলার দিকে চোখ রাঙি, কি? সাথে সাথে নীলা ভিজা বেড়ালের মতো, কই কিছু না তো, আমি তো যেতেই বলছিলাম। আমি আর কোনো কথা না বলে স্কুটি স্টার্ট দিয়ে চলতে শুরু করলাম। রাস্তায় এখন যাচ্ছি। নীলা আমায় আজ আর জড়িয়ে ধরেনি। আমায় ধরে বসো, নয়তো পড়ে যাবে। আমার লাগবে না ধরা, আমি একাই ঠিক আছি। তাই? আচ্ছা যদি পড়ে যাও? তাতে তোমার কি? আমার তো কিছুই না। হ্যাঁ, তা কেন কিছু হবে? এখন তো ওই মেয়েই সব। সে তো হবেই, কারণ তাকে যে আমি খুব ভালোবাসি। এই শোনো, এইসব ন্যাকামির কথাবার্তা না আমার কাছে বলো না, ওকে? নীলা তো পুরাই আগুন হয়ে যাচ্ছে আমি আরো রাগানোর জন্য। ও মা, এত রাগছো কেন? এবার তো দেখি ফায়ার ব্রিগেড ডাকা লাগবে। ভালো লাগছে না। চলো তাহলে, তোমার প্রিয় মোমো খাই। না, আমি তোমার সাথে আর কোনো জিনিস খেতে পারবো না। কেন? কারণ আমি অন্যের বিএফের সাথে কিছু খেতে নারাজ। ও মা, আমি তোমার ফ্রেন্ড না। না, আমি তোমায় অলওয়েজ বয়ফ্রেন্ড ভেবে আসছি। আমি কথা শুনে নিজের মনে মনে হেসে ওঠে একটু গম্ভীর হয়ে। বয়ফ্রেন্ড মানে? না না না, মানে বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। ও আচ্ছা, আমি ভেবেছিলাম লাভার। নীলা কিছু না বলে চুপচাপ বসে রইল। মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে মনে হচ্ছে। আমি এবার কিছু বলার আগে নিলাম, আচ্ছা অফ্রো, তুমি কি চিঠিটা পড়োনি? পরিচিত। তা দেখে তুমি কিছু বোঝো নি? এতে বোঝার কি আছে, সারপ্রাইজ দিয়েছো, জাস্ট এটাই বুঝেছি। ওকে। আমরা এবার রাস্তা দাঁড়িয়ে থাকা ফুলের দোকানে দাঁড়ালাম। আর আমি ফুলের দোকানের সামনে গিয়ে একগুচ্ছ গোলাপ নিয়ে আবারও স্কুটিতে চেপে মিশে এলাম। মেয়েটা আমার সাথে কোনো রকম কথা বলছে না, হয়তো আমার উপর খুবই অভিমান করে আছে। মেয়েটাকে এখনই আমার মনের কথা জানাতে ইচ্ছে করছে, বাট এখন জানাবো না। অভ্র, মনকে বোঝা, জাস্ট আর কিছুক্ষণ ওয়েট কর। নীলা আবার স্কুটি থেকে নেমে কান্নার আড়ার করে, চলো কেক কাটি। নীলা যেভাবে বলল তাতে আমি সাব বুঝলাম ও নিজেকে আর সামলাতে পারছে না। তাই আমি, ও
ওকে। এবার মেসে ঢুকতে সকালে না নীলার কেকটা বের করে বইয়ের টেবিলে রাখলাম। নীলা বিছানায় আনমনে বসে আছে, ছলছল দুটি চোখে আমার দিকে তাকিয়ে। আফরো, তুমি মজা করে বলেছিলে তাই না যে তোমার জিএফ আছে? না, আমি সত্যি বলেছি। কই তাহলে তোমার সে জিএফ? আরে সে পরে আসবে যখন হোক, এখন আসো তো কেক কাটি। নীলা না উঠেই জড়ো হয়ে। না, আগে তোমার জিএফ আসুক। আরে ও এখন আসবে না, আমরা অন্য জায়গাতে সেলিব্রেট করব। এটা শুনে নীলা পুরো পাগলের মতো হয়ে গেল, চোখের পানি লুকিয়ে মুছে। তাই তাহলে চলো কেক কাটো। এটা বলে একটা শ্বাস নিয়ে উঠে আমার দিকে এলো। নীলা আমার দিকে না তাকিয়ে মোমবাতিগুলো একের পর এক জ্বালাচ্ছে। মোমবাতি জ্বালানো শেষ হওয়ার পর আমি নীলাকে আমার দিকে তাকাতে বললাম, আর নীলা আমার চোখের দিকে তাকাতে আমি হালকা এসে, আমি আজ তোমায় কিছু সারপ্রাইজ দিতে চাই। নীলা ঠোঁটের ওপর ঠোঁট চেপে চোখের কোণে বিন্দু বিন্দু জল এনে। যা সারপ্রাইজ দিয়েছো সেটাই অনেক, আবার নতুন কি সারপ্রাইজ আছে? আছে, যেটা তোমার অনেক বেশি আশ্চর্য করবে। না, আর আশ্চর্য করতে পারবে না আমায়। তা কি সারপ্রাইজ শুনি? চোখ বন্ধ করো। নীলা আমার কথা মতো চোখ বন্ধ করলো। আমি এবার গোলাপ ফুলগুলো আমার ডান ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম এবং বাম হাতটা আমার কপালে রাখতেই আমার মনে কেমন আলাদা একটা ভয় কাজ করতে লাগলো। এখন খুব ভয় করছে ওকে আমার মনের কথাটা জানাতে। বুকের বাঁ পাশটা ধকধক করে চলেছে। টানা 5 মিনিট এমন অবস্থায় থাকার পর নীলা, কি হলো? আমি কিন্তু চোখ খুলছি। আমি এক মুহূর্ত দেরি না করে নিজেকে শক্ত করে, আমি তোমাকে ভালোবাসি, এটা বলে আমি চোখ বন্ধ করে ফেললাম আর আমার ডান হাতের ফুলগুলো ওর দিকে এগিয়ে ধরে রাখলাম। নীলা এবার আমার কপাল থেকে হাতটা ছড়িয়ে নিল এবং তাতে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। নীলা এবার আমার জামার কলারটা ধরে। এই, তুই কি ভাবিস নিজেকে? কি 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 কি- কি- কি শোনা, সরি। নীলা আবারও রেগে। কুত্তা হারামি, তুই যদি আমাকে ভালোই বাসিস তাহলে এতক্ষণ যে মেয়েটার কথা বলছিলি কে সে? আমি মাথা নিচু করি। তুমি। নীলা এবার হালকা মুচকি এসে ভাব দেখিয়ে মুখ বাঁকালো আর আমায় গা ঠেসিয়ে। তাই বলো, তুমি পটাবে মেয়ে? আমি আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নীলা এবার আমার ঘাড় নেড়ে। ওই, প্রপোজটা কি তোর দাদা করবে? আমি নীলার দিকে তাকিয়ে, আবার করতে হবে? নীলা কোমরে হাত দিয়ে। জি। আমি দাঁড়িয়ে ফুলের তোলা এগিয়ে আই লাভ ইউ এটা বলে লজ্জায় মুখ ফিরে নিলাম। নীলা এতে রেগে আমার জামা ধরে ওর সামনে নিয়ে এলো এবং রেগে, ভালো করে কর। আমি এবার হালকা মুখে হাসি নিয়ে আই লাভ ইউ। নীলা আবার কপাল চাপড়ে। হাই আল্লাহ, কে আমায় প্রপোজ করছে? দাও দাও, ফুলগুলো দাও। এটা বলে আমার থেকে ফুলগুলো নিল। আমি এবার ভয় পেয়ে, আমায় বলবো না? নীলা ভাব দেখিয়ে। যাও না তোমার সেই জিএফ এর কাছে, যাকে তুমি এত ভালোবাসো, সেই বলবে যাও। আমি নীলার কথা মতো আচ্ছা এটা বলেই মজা করে 2-1 পা এগিয়ে যেতে নীলা আমার সামনে দৌড়ে এলো। এই, তোর সাহস তো কম নয়, কই যাস তুই? তুমি তো বললে যাকে আমি ভালোবাসি তার কাছে যেতে। তুই তো আমায় ভালোবাসিস তাই না? তাই তো বিছানার কাছে মোবাইলে তোমার ফটো সামনে রেখে রিপ্লাই দিতে বলবো মেয়েটাকে। নীলা এবার হেসে হেসে আমার দুটো গাল টেনে আমার বুকে মাথা রাখলো, বুকে একটি কিস করলো আর আমার দিকে। আমিও ভালোবাসি তোমাকে অনেক, বুদ্ধ একটা। এটা বলে মেয়েটা আমার মুখে মাথা ঘষতে লাগলো। এবার আমাদের চলতে থাকলো খুনসুটির প্রেম। প্রায় 4টা বছর হয়ে গেল। আমার এখন বেসিক কমপ্লিট, গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে বাসায় বসে আছি বেকার শব্দ একটা উপাধি নিয়ে। শুরু হয়ে গেল এবার আমার আর নীলার মধ্যে ঝগড়া। কারণ একটাই, আমাকে কিছু একটু করতে হবে। ওর বাসা থেকে বের জন্য বড্ড চাপ দিচ্ছে। একদিন রাতে ফোন দিয়ে কান্না সরে এমন কিছু বলল যে আমার বুকের ভিতরে কলিজা বাইরে চলে আসতে এবার বাধ্য হবে। মাথাটা ঝিমঝিম করা শুরু করলো, দু চোখ নোনা জলে সমুদ্রে হয়ে উঠলো ক্ষণিক সেকেন্ডের মধ্যেই। আফরো, আমি আর পারছি না, আমাকে বিয়ে করো, নয়তো আমি সুইসাইড করতে বাধ্য হব। আর কত ফ্যামিলিকে বোঝাবো? দেখ, আমার আর ভালো লাগছে না কিছু, আর মনে হচ্ছে মারা গেলে আমি সবটা শান্তি পেয়ে যাব। এই কথাগুলো আমার বুকে তীরের ফালের মতো এসে এই বুকে গেঁথে গেছে। নীলার মুখে কখনো আমি অমন কথা শুনিনি, আর এভাবে তো একদমই না। আমি দু চোখ মুছে, নীলা কি যাতা বকছ? আর আমি কি জবে ট্রাই করছি না? বিভিন্ন কোম্পানিতে তো ইন্টারভিউ দিয়ে আসছি, বাট জব পাচ্ছি না তো। নীলা এবার ফুপিয়ে ফুপিয়ে। আফরো, তুমি আমাদের কোম্পানিতে জয়েন হয়ে যাও, কোনো ইন্টারভিউ লাগবে না, আমি প্রমোট করব তোমায়। পাগল নাকি? আমি আমার নিজের যোগ্যতায় জব করব, কারো প্রমোটে না। ও আচ্ছা, তাহলে আমায় ফুলে যাও। প্রথমবার নীলার মুখে এই কথাটা শুনলাম, আমার বুকটা সাথে সাথে কেঁদে উঠলো। আমি কাঁপা কাঁপা গলায়, কি 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 বললা? আমায় ফুলে যাও। নীলা কেন এমন পাগলামি করছো? আমার কিছুদিন টাইম দাও,
ঠিক আমি একটা জব খুঁজে নেব। নীলা আবারও কান্না করতে করতে। অভ্র, আমি আর পারছি না আব্বু আম্মুকে বুঝাতে, আর না পারছি তাদের সামনে তোমার কথা বলতে। এদিকে আমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব বাসায় আসছে, আমি কত সামলাবো বলো? আমি হাঁপিয়ে গেছি অভ্র, আমি আর পারছি না। এটা বলেই খুব কান্না করতে থাকলো। হ্যাঁ ভাই, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েগুলোর ভালোবাসাটি কেমনটাই হয়। একটা মধ্যবিত্ত ছেলে তার ভালোবাসার মানুষটাকে পেতে তাকে অনেক কষ্ট করে একটা ভালো টাকা উপার্জনের জব খুঁজতে হয়, যাতে মেয়ের বাবা তাকে বোঝাতে পারে, সে তাকে অনেক খুশি রাখতে পারবে। আমি নীলার কান্নাতে নিজেকে আরো শক্ত করে তুললাম, কারণ এই সময় ভেঙে পড়লে নীলাও নিজেকে আর সামলাতে পারবে না। নীলা, কি? সব ঠিক হয়ে যাবে। নীলা আবারও কান্না করতে করতে। আর কবে, আর কবে হবে? প্লিজ একটা জব খুঁজো নিজের জন্য। আচ্ছা। নীলা ফোনটা কেটে দিল। কি জানি রাগে কাটলো নাকি কষ্টে কাটলো। ফোনটা বালিশের পাশে নামিয়ে বালিশে মুখ গুজে ফুপে ফুপে কান্না করতে লাগলাম। আমি কি তাহলে নীলাকে পাবো না আপন করে? এই পৃথিবীতে সবটা কেনা সম্ভব টাকায়, কারো ভালোবাসার মানুষটা কেউ। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। চোখ দিয়ে শুধুমাত্র কান্নায় বয়ে চলেছে, আর কিছুই না। কয়েকদিন আরো বেশ কিছু ইন্টারভিউ দিলাম, বাট তাতেও কোনো ফল পেলাম না। অবশেষে নিজেকে শক্ত করলাম এবং নিজের বুকের বাঁদিকে হাত রেখে কান্না করতে করতে নীলাকে ফোন দিলাম। হ্যালো। এই তুমি কান্না করছো কেন? কই আমি কান্না করছি? আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কান্না করছো। আমি আর নীলার সামনে কান্না লুকাতে না পেরে, হ্যাঁ আমি কান্না করছি। আমি আর তোমায় ধরে রাখতে পারবো না, আমি ক্লান্ত। কি যাতা বলছো তুমি অভ্র? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এটা বলে আমি ফোন রেখে দিলাম। এরপর থেকে নীলার কোনো কল মেসেজ কোনো রকম কোনো রিপ্লাই আমি দিইনি প্রায় 1 সপ্তাহ। এখন আমি আর বাইরের দিকেও তেমন বের হই না। রুমের 4 দেয়ালের মধ্যে জীবন্ত লাশ হয়ে বন্দি থাকি। খুব কাঁদি মাঝে মাঝে, কান্না করলে যে শান্তি আসে এই মনে প্রচুর। আমি এখন রুমের একটা কোণে চুপচাপ বসে আছি পাগলের মতো। নীলা এখনো কল দিচ্ছে, বারে বারে মেসেজ দিচ্ছে, বাট কোনো রকম রিপ্লাই পাচ্ছে না। নীলার একটা টুম করে মেসেজ এলো। মেসেজটা আমি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম লেখা আছে, প্লিজ অব্র কলটা রিসিভ করো না। কি হয়েছে তোমার? আমি কিন্তু কোনো একটা কিছু করে বসবো, প্লিজ অব্র কলটা রিসিভ করো, রিসিভ করো। আমার মধ্যে বড় ব্যাকুল তোমার জন্য, তোমার ভয়েস শোনার জন্য। নীলার মেসেজটা পড়ে আমার মায়া লাগলো। যতই হোক ভালোবাসি তো, তাই আবারও ফোন এলো এবং আমি রিসিভ করতে ওপার থেকে। ওই কি হয়েছে তোমার? কেন আমার সাথে এরকম ব্যবহার করছো? কি দোষ করেছি আমি? তুমি কোনো দোষ করনি নীলা। নীলা, আমায় তুমি ভুলে যাও। আমি তোমায় কোনোদিনও বিয়ে করতে পারবো না, আর সেই স্বপ্ন সার্থক হবে না। তুমি মজা করছো তাই না? জি না, আমি সিরিয়াস। তুমি বিয়ে করে নাও, তোমার আব্বুর পছন্দের ছেলের সাথে বিয়ে করে নাও। পাগল নাকি তুমি? আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ অভ্র। প্লিজ নীলা, আমার কোনো রকম জব নেই, কেন আমার পিছনে পড়ে আছো? ও আচ্ছা, ইগনোর করার কারণ তাহলে এইটাই যে তোমার কোনো জব নেই? আমি এবার লম্বা একটা শ্বাস নিয়ে নীলাকে সত্যিটা জানালাম। জি। অভ্র, তুমি যতদিন না কোনো জব পাচ্ছ আমি তোমার পাশে আছি। আমি ফ্যামিলিকে যেভাবেই হোক মানিয়ে নেব, জাস্ট তোমাকে পাবার জন্য। আমি তোমার জন্য সব করতে পারি, আমি তোমার জন্য এই দুনিয়াও ছাড়তে পারি। খুব ভালোবাসি যে তোমায় অভ্র, খুব ভালোবাসি। নীলার কথাগুলো শুনে মনে অনেক শান্তি পেলাম। কেউ না পাশে থাকলো, নীলা এখন আমার পাশে আছে। আমি শান্ত হয়ে হালকা এসে, আমি খুব ভালোবাসি তোমায়, খুবই ভালোবাসি পাগলি। আমি তোমায় হারাতে চাই না। আচ্ছা, মিট করবা আজ? না। কেন? আসো না, বড্ড তোমায় দেখতে ইচ্ছে করছে। বাইকে তেল নেই। তো তেল ভরো। আমি আবার কাচুমাচু হয়ে, বাইকে তেল ভরার টাকা নেই, বাসা থেকে আবার টাকা দেয় না। আচ্ছা। এটা বলেই ফোন রেখে দিল নীলা। নীলাকে এসব কথা বলতে আর লজ্জা লাগে না, কারণ ওকে আমি সবটাই এখন শেয়ার করি। আমি এবার রুম থেকে বের হলাম এবং বাইরে বের হতে আব্বু চিৎকার করে, কই যাস? এই যে আব্বু একটু বাইরে যাচ্ছি। বাইরে টাইরে না ঘুরে একটা কাজ দেখ ভালো। কতদিন আমি আর বসে বসে খাওয়াবো? বেকার হয়ে ঘুরতে লজ্জা করতেছে না, তাই না? আমি আব্বুর কথায় কোনো রকম রিপ্লাই না দিয়ে চুপচাপ মনে কষ্ট পেয়ে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে এলাম এবং চোখ দুটো একবার বন্ধ করতে টপটপ করে মাটিতে চোখের পানি পড়তে লাগলো। শালা এখন নিজেরই হাসি পাচ্ছে। আমি এখন পরিবারের কাছেও বোঝা। তারা যদি এভাবে বলে তাহলে প্রতিবেশীরা তো বলবেই। আমি শীতলের দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। ধারের খাতায় টাকাও দিন দিন বেশ বেড়েছে। বেকার তো শোধ দিতে পারি না ঠিক মতো, তবুও এদিক ওদিক কাজ বাজ করে হাত খরচটা কোনো মতো চলে যায়। মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলেগুলোর মনে কষ্ট কে বোঝে না। তারা বাইরে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে তারা একটা 4 দেয়ালে বন্দি কোনো কারাগারের কয়েদি।
আমি শীতলের দোকানে গিয়ে মাথা নিচু করে মাচায় বসে রইলাম আর মাঝে মাঝে মাথা তুলে রাস্তার দিকে তাকাচ্ছি। আর তেমন সময়ে আমার মোবাইলে রোমানের কল এলো। আমি ফোন রিসিভ করি। হ্যাঁ বল। কিরে শালা, কেমন আছিস? এই ভাই কোনো রকমে কেটে যাচ্ছে। তুই কেমন আছিস? একদম বৃন্দাস। কোনো জব টপ করছিস? আরে কোনো জায়গাতেই পাচ্ছি না। ও আচ্ছা, ট্রাই কর, পেয়ে যাবি। তো নীলার কি খবর? ভালো। বলি তাহলে তো কোনো চিন্তাই নেই, নীলা তো আছেই তোকে বসে বসে খাওয়ার জন্য। ধ্যাত বেটা, ও কেন আমায় খাওয়াবে? শহরের বড় বিজনেসম্যানের মেয়ে তো, তাই। তাতে আমার কি? শালা আমার কি মানে? তুই তো একমাত্র জামাই সেই বিজনেসম্যানের। বাদরের গলায় মুক্তোর মালা। ওই অব্র, নীলাকে কখনো একা ছাড়িস না। আর হ্যাঁ, তোকে একটা কথা বলার ছিল, যা তোকে অনেক আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কি কথা? প্রমিস কর নীলাকে জানাবি না। ওকে প্রমিস, বল কি কথা। মনে আছে 4 বছর আগে তোর আব্বু যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন তুই 10 লাখ টাকার একটা কন্টেন্ট জিতেছিলি। তো কি হয়েছে? ওটা কোনো কন্টেন্ট ছিল না, ওই টাকাটা নীলাই তোর অ্যাকাউন্টে দিয়েছিল। আমি শুনে অবাক হয়ে গেলাম। ও আচ্ছা। আর কিছুক্ষণ রোমানের সাথে কথা বলে আমি ফোন রেখে দিলাম। নিজেকে খুব লাকি মনে হচ্ছে আজ, নীলার মধ্যে একটা ভালোবাসার মানুষ পেয়ে। আমায় না জেনে কতগুলো টাকা একসাথে আমায় দিয়েছিল। তখন আমি ওকে এতটা ঘৃণা করতাম। তারপরে আমার শখের বাইক আরো বিভিন্ন আমার শখ পূরণ করেছে। আমি এখনই শীতলের দোকানে বসে আছি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। বাসায় গেলেই তো সে এক কথাই শুনতে হবে, তার থেকে এখানেই বসে থাকাটাই বেটার। হঠাৎ আমাদের এখানে পিয়ন মাস্টার শীতলের দোকানে এসে দাঁড়ালো আর আমার দিকে একটা লেটার দিয়ে বললো এই লেটারটা আমার জন্য এসেছে। আমি এবার লেটারটা খুললাম আর যেটা দেখলাম আমার চোখে পুরাই ধাঁধা লেগে গেল। আমার জব কনফার্ম, তাও আবার গভর্নমেন্ট। প্রায় 2 বছর আগে স্কুলে শিক্ষকতার জন্য পরীক্ষা দিতে গিয়েছিলাম। তারপর অনেকবার রেজাল্ট জানতে চাইলেও রেজাল্ট তারা ডিক্লেয়ার করেনি। অবশেষে এতদিনের রেজাল্ট আউট হয়েছে, যাতে আমি সিলেক্ট হয়েছি। আর এটা আমার জয়েন লেটার। আগামী মাসের 5 তারিখে আমার জয়েন। আমি হাসবো না কান্না করবো কিছুই বুঝতে পারছি না। বাসায় গিয়ে আব্বু আমাকে জানাতে তারা খুশির কান্নায় মেতে আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আমার বাসায় আজ মনে হচ্ছে এত খুশি এত আনন্দ আমার মনে কখনো আসেনি। মনে হচ্ছে আমার শরীরে আবারও প্রাণ এলো। আমি এবার রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে নীলাকে কল দিলাম এবং হাসতে হাসতে, কি ব্যাপার খুকি? নীলা আমার কথা শুনে অবাক হয়ে, হাই, পাগল টাগল হলে নাকি? হয়ে গেছি খুশিতে। ভালো। কেন জিজ্ঞাসা করবে না? কেন শুনি? আমার জব কনফার্ম হয়ে গেছে, তাও আবার গভর্নমেন্ট। নীলা আমার কথা বিশ্বাস করতে পারছে না, তাই আবারও, কি? আমার জব কনফার্ম হয়ে গেছে, তাও আবার গভর্নমেন্ট। নীলা এবার খুশিতে, ও আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া, তা জয়েন করবে আগামী মাসের 5 তারিখে। গুড, আমি আজ অনেক খুশি। আমি এবার হাসতে হাসতে, এবার তো তোমার আব্বুর কাছে আমার কথা বলতে পারবা। পারবো। আমার জন্য প্রায় 3 মাস পর নীলাকে সবটা জানাতে বললাম নীলার আব্বুর কাছে। প্রথমে নীলার আব্বু মানতে চাইছিল না, পরে নীলার কান্নাকাটি করতেই তবেই মেনেছে। আমাদের এঙ্গেজ হয়েছে, বাট নীলা নাকি ওর আব্বুর বিজনেস ধরতে চলেছে, তাই এখন বিয়েটা করবে না। ওর আব্বুর সাথে থেকে পুরো বিজনেস প্রসেস শিখে তবেই নাকি বিয়ে করবে। আমি এতে কোনো রকম বাধা দিইনি, কারণ আমি যখন বেকার ছিলাম তখন নীলা আমার পাশে ছিল, আমার সারাক্ষণ সাপোর্ট করেছে। আর তাই আমি ওকে করছি এবং ভবিষ্যতেও করব। অতঃপর নীলার বাবার ব্যবসাটা গুছিয়ে নিল আর আমাদের স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আর এর সাথেই গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।